আচ্ছা আর না আর কথা না বাড়ে আমরা শুরু করি। চলো বেসিক ক্লাস, একদম বেসিক জিনিসগুলো শিখবো আমরা আমাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা একদম বেসিক জিনিস শিখবো, একদম বেসিক জিনিস, বাট মাথায় রাখতে হবে শেষের দিকে এমন কিছু থাকলেও থাকতে পারে যেটা আপনি জানেন না। সো অবভিয়াসলি ক্লাসের শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে হবে। চলো আমরা একদম শিখাটা স্টার্ট করি। দেখো আমরা আজকে মেইনলি একটা সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়, বা কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো তুমি চিনো না বা হচ্ছে ভুলে যাও, এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা শিখবো। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমরা মিলিয়ে শিখবো। সো অনেকেই বারবার বলতেছে ভাইয়া বেসিক ক্লাস দেন, বেসিক ক্লাস দেন, বেসিক ক্লাস দেন। দ্যাটস ওয়াই আমি আজকে বেসিক ক্লাসটা দিতেছি। বেসিক ক্লাসে দুইটা পর্ব হয় বা দুইটা পার্ট থাকে, একটা পার্ট আজকে করাবো, আরেকটা আমি 9 তারিখ বা 10 তারিখে করাবো ইনশাআল্লাহ, আমার এক্সামটা শেষ হইলে। ঠিক আছে, সো সো যাদের বেসিকে প্রবলেম আছে তারা একটু আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। চলেন শুরু করি। আচ্ছা মেইনলি আমরা আজকে যেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্সের গঠন। একদম প্রথমে আমি যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্সের গঠন। ওকে, আচ্ছা সেন্টেন্সের স্ট্রাকচার। দেখো একটা সেন্টেন্স মেক করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, বেসিক্যালি আমাদের একটা সেন্টেন্স মেক করার জন্য কি কি প্রয়োজন হয়। ফার্স্ট অফ অল কি প্রয়োজন হয়, সাবজেক্ট, তাই তো? তারপরে প্রয়োজন হয় ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন মানে বাকি অংশ, আর হচ্ছে কমপ্লিমেন্ট। এই জিনিসগুলো মেইন তিনটা জিনিস আমার হচ্ছে এই তিনটা জিনিস আমার মেইনলি প্রয়োজন হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে এই তিনটা বেসিক জিনিস আমাদের প্রয়োজন। এখন কথা হচ্ছে ভাইয়া সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এগুলো শিখাবেন? হ্যাঁ এগুলো শিখাবো, বাট এগুলোর ভিতরে ডিপ থেকে শিখাবো, যেগুলো এতদিন পর্যন্ত আমি আর কখনো বলিনি। যেটা বলছিলাম আমি 10 তারিখে পরে বলবো, বাট আপনাদের যেহেতু একটু তাড়াহুড়া বেশি, একটু তাড়াহুড়া করেই তো শেষ করতে হবে, তাই না? আচ্ছা একদম ফ্রেশ যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে জাস্ট এ মিনিট, হ্যাঁ একটা মিনিট, বেরো, যাও যাও, বেরো, বিড়াল জ্বালাচ্ছে, একটা মিনিট, হ্যাঁ যাও বেরো, বেরো। হ্যাঁ তো আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ তো যেটা বলতেছিলাম সাবজেক্ট, একদম ফার্স্ট আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট জিনিসটা কি। দেখো এখানে কি লেখা আছে, আচ্ছা এইখানে কাকে হবে, হ্যাঁ বাকে লেখা হয়েছে, বাক্যে হবে এটা, হ্যাঁ এটা বাক্যে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা বাক্যে যার সম্পর্কে বলা হয়, অর্থাৎ কর্তা, এই এখানে ভুল আছে, হ্যাঁ এখানে ভুল হচ্ছে কর্তা। আচ্ছা আচ্ছা আমি বলি শোনো, সাবজেক্ট জিনিসটা কি, ফার্স্ট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো বাক্যে যার সম্পর্কে বলা হয়, মেইনলি সেই হচ্ছে আমাদের বাক্যে যার সম্পর্কে বলা হয়, মেইনলি সেই হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন সাবজেক্ট জিনিসটা কি, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজটা করে, ঠিক আছে, যে ক্রিয়াটা সম্পাদন করে। এখন এই যে এখানে এখানে দুইটা জিনিস একসাথে হয়ে গেছে, কর্তা আর কে। এই কে দ্বারা যদি তুমি প্রশ্ন করো, কে দ্বারা যদি প্রশ্ন করো, কাকে প্রশ্ন করবা, কে দ্বারা কাকে প্রশ্ন করবা। ধরো একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সের ভার্বটাকে বা হচ্ছে তুমি ভার্বটাকে যদি প্রশ্ন করো, কে দ্বারা যদি প্রশ্ন করো, তাহলে তুমি যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে আমাদের কর্তা বা সাবজেক্ট। একদম ইজিলি শেখা যায়। আসো একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাই। দেখো মাহাদি মাহাদি রিডস আ বুক, মাহাদি রিডস আ বুক। খেয়াল করো এই সেন্টেন্সটা যদি একটু দেখো, এখানে দেখবা এই যে রিডস, এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি কে পড়ে, কে পড়ে, এখানে কি বলা হয়েছে, যে কাজটা সম্পাদন করে বা যার দ্বারা কাজটা সম্পাদন হয়। অথবা তুমি যদি কে দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি যে অ্যান্সারটা পাবা সেটাই আমার সাবজেক্ট। ইজি না সাবজেক্ট চিনা, বলো সাবজেক্ট চিনা ইজি না? আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যাই, মনে রাখবা আমি যে কথাগুলো বলবো সুন্দর করে শোনো। আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যাই তখন কি হয় আমাদের, যে ভাইয়া সাবজেক্টই তো চিনি না, ভাই অবজেক্টই তো চিনি না, ভার্বই তো চিনি না। প্রবলেম হয় না? হ্যাঁ হয়। সো এই প্রবলেমগুলো এখন আর থাকবে না আশা করি ইনশাআল্লাহ। তো দেখো কি বলা হয়েছে, যদি আচ্ছা তো যাই হোক, দেখো যেটা বলতেছিলাম, তো এই যে রিডস পড়ার কাজটা কে করতেছে, মাহাদি। সো এই মাহাদি আমার সাবজেক্ট, ইজি ভাই, এখানে এত রিডেসে বলার কিছু নাই। আসো এবার আসো, আমরা একটা ভুল প্রায় করি বা হচ্ছে আমরা একটা জিনিস প্রায় শিখি বা বলি যে সাবজেক্ট চিনো না, আচ্ছা তাহলে একটা কাজ করবা, যে হচ্ছে বাক্যের শুরুতে যেটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। মাথায় রাখবা এই জিনিসটা সম্পূর্ণ ভুল। বাক্যের শুরুতে যে থাকে সে সবসময় যে সাবজেক্ট হবে এমন কোনো কথা নেই, এমন কোনো জায়গায় লেখা নেই, এমন কোনো ব্যাকরণিক রুলস নেই। ঠিক আছে, তো আমি যেটা বললাম এতক্ষণ পর্যন্ত এটাই মেইনলি তোমাদের গ্রামার। আচ্ছা ফাইন, এবার আসো এখানে একটা আরেকটা উদাহরণ দেওয়া আছে, কি লেখা আছে দেখো একটু। she invited her friends, she invited her friends to join the birthday party। ধরো তোমার বার্থডে পার্টি আছে, তোমার বার্থডে পার্টিতে তুমি হচ্ছে কাউকে ইনভাইট করছো। তো এই যে দেখো এই যে ইনভাইট করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, এই আমন্ত্রণের কাজটা কে করছে, সে মানে সে, এই মেয়েটা, তাই না? ধরো তুমি আমন্ত্রণ করছো, ধরো তোমার নামটা এখানে বসাই দিলা, ঠিক আছে। তো এই যে কাজটা করছে, কে কাজটা করছে, প্রশ্ন করো তো, কে দেওয়া প্রশ্ন করো, কে দিয়ে প্রশ্ন করলে তুমি অ্যান্সার পাচ্ছ, অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার পাচ্ছ। সো এইটাই হচ্ছে তোমার এই বাক্যের সাবজেক্ট। আশা করি সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো রকমের কনফিউশন থাকবে না। তবে একটা জায়গায় যে আমরা ভুল করি না, যে ভাইয়া
সাবজেক্ট নাইলে বুঝলাম, সবকিছুই নাইলে বুঝলাম, কিন্তু কথা হচ্ছে বাক্যের শুরুতে থাকলে তো সাবজেক্ট পড়ে আসছি, তাহলে বাক্যের শুরুতে কি কি থাকতে পারে? দেখো, বাক্যের শুরুতে যেগুলো থাকে এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। বাক্যের শুরুতে যেই শব্দগুলো থাকে সেগুলো বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। এগুলোকে কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। এগুলো যে কোনো কিছু থাকতে পারে, ইট থাকতে পারে, দেয়ার থাকতে পারে, হেয়ার থাকতে পারে, এরকম থাকতে পারে। কি বললাম আমি ভাইয়া? বাক্যের শুরুতে যেগুলো থাকে ওগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। আচ্ছা, একটু পরেই আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সেকেন্ড স্লাইডে যদি যাই, এই যে খেয়াল করো, সাবজেক্ট এখানে সুন্দর করে সেম জিনিসটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো, সাবজেক্ট যে শুধুমাত্র বাক্যের শুরুতে বসে এমন নয়, এটা একটা ভুল ধারণা, এটা একটা মিথ। এটা যদি তুমি সেন্টেন্স না পারো, সেন্টেন্স স্ট্রাকচার না পারো, তাইলেও এটা করবা না, পারলেও এটা করবা না। যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাকে আমি যখন পড়াবো, সেন্টেন্সের শুরুতে যে আছে ওইটাই যে সাবজেক্ট এমন কোনো কথা নেই। ক্লিয়ার? এমন কোনো কথা নেই। ওকে, কোনো সমস্যা? সবকিছু বোঝা যাচ্ছে? তোমাদের বেসিকই গোলমাল। হ্যাঁ আমি জানি বেসিকই গোলমাল, এই জন্য বেসিকটা দেখাচ্ছি, এই জন্য একটু ঝামেলা, তাই না? আচ্ছা আসো, দেখো, আজকে যে এবিসিডি পারে সে আজকে আমার ক্লাস বুঝবে, যে এবিসিডি পারে সে আজকে আমার ক্লাস বুঝবে, ঠিক আছে? এবিসিডি পারলেও আপনি আমার ক্লাস বুঝবেন আজকে, ঠিক আছে? আসেন, সমস্যা নাই, ইংরেজি পারা লাগবে না, আজকে আজকে আমি ইংরেজি শিখাবো। দেখেন, সাবজেক্ট যে শুধু এটা বললাম, এটা বুঝছেন? দেখেন, আসেন একটু দেখাই। একটু আগে যেটা বললাম ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, এই যে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, খেয়াল করো, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এখন প্রশ্ন করতে পারি আমি তোমাকে যে ভাইয়া এখানে সাবজেক্ট কোনটা? তুমি কি বলবা? দেয়ার। দেয়ার ইজ এর আগে যে অংশটা আছে এটাই তোমার সাবজেক্ট না। মনে রাখবা, ভার্বের পরেও সাবজেক্ট বসতে পারে, অনেক সময় ভার্বের পরে সাবজেক্ট বসে। খেয়াল রাখবা, বি কেয়ারফুল, ভার্বের আগেই যে সাবজেক্ট বসবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। ওকে, এটা মাথায় রাখতে হবে। এর আগে এই যে খেয়াল করো, দেয়ার, হেয়ার, ইট, এই জিনিসগুলো বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। খেয়াল রাখবে এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে তুমি যদি একটু খেয়াল করো দেখবা যে হচ্ছে এখানে কি বলা হচ্ছে, দেয়ার ইজ আ বুক, ঠিক আছে? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এই ইজ এর পরে কিন্তু সাবজেক্টটা চলে আসছে, এর আগে কিন্তু আসে নাই। এইটুকু পারে ক্লিয়ার? সাবজেক্ট নিয়ে যতটুকু কথা বললাম এই পর্যন্ত, এতটুকু ক্লিয়ার কিনা এটা একটু ভাইয়াকে জানাবে। ক্লিয়ার কিনা দেখি, কয়জন ক্লিয়ার হইছো? আচ্ছা, সাবজেক্ট নিয়ে যে কথাটুকু বললাম, জাস্ট সাবজেক্ট নিয়ে যা যা বলছি এতটুকু ক্লিয়ার কিনা দেখি, কয়জন ক্লিয়ার? আচ্ছা দেখি কয়জন ক্লিয়ার। না হলে আমি আবার বুঝাবো ভাই, আজকে একদম মানে একটা প্লে নার্সারির বাচ্চা হইলেও এই কথা বুঝ না, সরি প্লে না, 6-7 এর বাচ্চা যদি আমার ক্লাস করে আজকে, ও আজকে আমার ক্লাস বুঝতে বাধ্য, ঠিক আছে? আজকে যা পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা ফাইন। এইচএসসি পাস তো করছেন, বাট আপনাদের এইচএসসি পাস করার পরও ভুল করবেন। এই যে আজকে এই যে এই পার্টটুকু যেটা বললাম না, এই পার্টটাতে ভুল করবেন। ওনাকে কি করবেন জানেন? সেন্টেন্সের সাবজেক্টটা মনে হয় শুরুতে বসে, ফার্স্টে যেহেতু আছে এটাই মনে হয় সাবজেক্ট। এটা যদি প্লুরাল হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তো রুলস কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে যে আছে এই মনে হয় সাবজেক্ট, এই যেহেতু প্লুরাল আছে আমি ভার্বটা প্লুরাল বসে দিই। ভুলেও না, সাবজেক্ট চিনতে হবে, ঠিক আছে? সাবজেক্ট কিন্তু চিনতে হবে, কিভাবে চিনবো এটা বুঝে ফেলছি অলরেডি। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। চলেন, আচ্ছা এবার আমরা আমাদের নেক্সট পার্টে যাব, আচ্ছা ফাইন, আমরা দেখি আমাদের নেক্সট পার্টে কি আছে। আসো, এরপর আমরা দেখছি কি একটা সেন্টেন্স গঠনের জন্য কি কি প্রয়োজন। প্রথম আমার ছিল সাবজেক্ট, এরপর কি প্রয়োজন হয় ভাইয়া? ভার্ব। আচ্ছা, আমরা প্রথমে কি দেখছি, আমাদের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট দরকার হবে, আমাদের একটা বেসিক সেন্টেন্স গঠন, আমি অন্য কোনো সেন্টেন্সের কথা বলতেছি, বেসিক সেন্টেন্সের কথা বলতেছি। একটা সাবজেক্ট দরকার পড়ে, একটা ভার্ব দরকার পড়ে, পাশাপাশি একটা অবজেক্ট দরকার পড়ে, রাইট? বাকিটা যেটা থাকে এক্সটেনশন থাকলেও থাকতে পারে, বাট এক্সটেনশন কি, কমপ্লিমেন্ট কি, সব শেখাবো আজকে, সব, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো দেখো, এখন আমরা শিখবো যে ভাইয়া ভার্ব কেমন হয়, একদম বেসিক কিছু ভার্ব আমরা শিখবো, বেসিক কিছু ভার্ব। যদিও আমরা এই জিনিসটা, এই ভার্ব নিয়ে কথা যখন আমরা ভার্বের ক্লাস করব, ভার্বের ক্লাসে একদম ডিটেইলে পড়বো, বাট আজকেও আমরা পড়বো। আমি বলছি না, এরপর থেকে যতগুলো ক্লাস আসবে সবগুলো ডিটেইলে আসবে, কোনো শর্টকাট আর এখন থেকে, মানে শর্টকাট বলতে ওই শর্টকাট না, মানে একটু পড়াইলাম একটু বাদ দিলাম, বা যা যা দরকার 100% ওইগুলো পড়াইলাম আরগুলো বাদ দিলাম, এরকম হবে না, যেটা আগে হয়েছে। এখন থেকে সবগুলো পড়াবো, বাট ওইখান থেকে একটু একটু করে হাইলাইট করে দিব যে এই পার্টগুলো আপনাদের ইম্পর্টেন্ট। বাট আজকে যা পড়াচ্ছি এটা আপনার পুরো গ্রামারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা ফাইন। তো চলেন আমরা যেটা বলতেছিলাম দেখাই। সো ভার্ব, মেইনলি এখন আমরা একটু ভার্বটা শিখবো, যে ভার্বটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, কি কি রকমের ভার্ব আছে, কয় রকমের ভার্ব আছে। ফ্রেজ যেটা দেওয়া আছে ভার্ব, এটা ভার্বটা কিভাবে চিনবো? যা দ্বারা কোনো কাজ করা, হওয়া বা করা বুঝায়, এটাকে আমরা ভার্ব বলবো। একটা সেন্টেন্সে যে একটা কাজ তো অবশ্যই সম্পাদন হবে, তাই না? ওই কাজটা যার দ্বারা বা যা দ্বারা হওয়া সম্পাদন হবে
করা বুঝাবে ওটাকে আমরা ভার্ব বলবো। তো যাই হোক আমরা একটু ভিতরে যাই চলেন। আমি ভাই ভার্ব আমাদের এখানে সবাই চিনে, তাই না? ভার্ব আমরা সবাই চিনি, আমরা সাবজেক্টও সবাই চিনি, তাও এইসব ক্লাস করতেছি কেন? কারণ আমাদের সামনে যাতে যে প্যাচ না লাগে, তাই তো? আচ্ছা ফাইন, আমাদের ভার্বের প্রথমত দুইটা বেসিক ভার্ব হচ্ছে ভাগ আছে। কি কি ভাগ আছে ভাইয়া? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্বের দুইটা বেসিক ভাগ আছে, সেটা হচ্ছে একটা ফাইনাইট, এসব অলৌকিক চিন্তা এক্সাম হলে আসে, কি অলৌকিক চিন্তা আসে ভাইয়া? আচ্ছা আজকে আমার ফার্স্ট ক্লাস করতেছেন, আচ্ছা যদি আজকে আমার ফার্স্ট ক্লাস করে থাকেন তাহলে তো ভালোই, তাহলে আরো ভালো হওয়ার কথা। আচ্ছা গ্রেট, চলেন সমস্যা নাই, আজকে আমার ফার্স্ট করে ক্লাস করে থাকলে তাহলে তো আরো ভালো কথা, একদম বেসিক দিয়ে আপনি শুরু করলেন আমার ক্লাসটা। আচ্ছা তো যেটা বলতেছিলাম, ভার্বের মেইনলি প্রথমত দুইটা ভাগ হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি যদিও আগে যারা আমার ক্লাস করছে ওরা জানো আমি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব শিখাই ফেলছি, তাও আজকে একটু সুন্দর করে শিখাই। দেখো খেয়াল করো, ফাইনাইট ভার্ব জিনিসটা কি আর নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি, যদিও এখানে একটু লেখা আছে, আমরা একটু জাস্ট লেখাটা পড়বো এবার বিস্তারিত আলোচনা করবো। দেখো এখানে ফাইনাইট ভার্ব বলা হচ্ছে যে ভার্বটি নাম্বার পারসন বা টেন্স অনুসারে পরিবর্তিত হয়। আমি আগের একটা ক্লাসে বলছিলাম যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় বা টেন্সকে হচ্ছে চিনা যায়। ভাই আপনি বললেন টেন্সকে চিনা যায়, আমি তো টেন্সই পারি না, আপনি আমি আসছেন আমাকে শিখাইতে যে টেন্স আইডেন্টিফাই করা যায়, এত সোজা? আপনি মানে পারলে শিখান তো, আমি তোর আজকে তাও শিখাবো, সমস্যা নাই, ঠিক আছে? তোকে আমি সব শিখাবো, তুই টেন্স পারিস না পারিস তাও তোকে আমি সব শিখাবো, তাও আমি তোরে ফাইনাইট ভার্ব শিখাবো। আচ্ছা আয় দেখ, যেটা বলতেছিলাম, যে ভার্বটি নাম্বার পারসন বা টেন্স অনুসারে পরিবর্তিত হয় সেটাকে আমাদের ফাইনাইট ভার্ব বলা হয়। আচ্ছা আরেকটা একটু জাস্ট খেয়াল করবা, এই যে একটু আগে যে কথাটা বলছি, যে ভার্ব দেখে সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করা যায় সেটাকে আমরা ফাইনাইট ভার্ব, এটা শর্টকাট, এটা একটা শর্টকাট, ঠিক আছে? সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। আচ্ছা ফাইন, খেয়াল করো, আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার করব জিনিসটা, বাট একটু ওয়েট করো। আরেকটা কি পার্ট আছে, আমাদের নন ফাইনাইট ভার্ব, তাই তো? নন ফাইনাইট ভার্ব কি? এটা পুরো উল্টা, যেই ভার্ব দিয়ে তুমি টেন্স আইডেন্টিফাই করতে পারবা না, অর্থাৎ তোমার একটা সেন্টেন্স কোন টেন্সে আছে, সে কি প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে নাকি ফিউচার টেন্সে, কোন টেন্সে আছে, এটা যাকে দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা না সে হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। ভাই আপনি যেটা বললেন এটা কি কোনো জায়গায় লেখা আছে? না, এটা ওইভাবে কোনো জায়গায় লেখা নাই। মেইন কনসেপ্টটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের, যেই ভার্বটা দ্বারা বা যেই ভার্বটা সাধারণত পরিবর্তনশীল না, সাধারণত সেন্টেন্সে পরিবর্তনশীল না, নাম্বার বা পারসন বা টেন্স অনুসারে পরিবর্তিত হয় না, সেটাকে আমাদের সাধারণত বলা হয় নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। কিন্তু আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখবো? এই যে দেখো একটু হিন্ট দিয়েছে, উল্টা, ফাইনাইট ভার্বের উল্টা, ঠিক আছে? আমরা কিভাবে মনে রাখবো? ফাইনাইট ভার্বের উল্টা, এই কথাটা দিয়ে মনে রাখবো। কিভাবে মনে রাখতে পারি ফাইনাইট ভার্বের উল্টা? এটা দিয়ে, এই যে এটা তো বললাম এতক্ষণ ধরে যে টেন্স আইডেন্টিফাই করতে পারবো না। এইবার আমরা উদাহরণ দিয়ে জিনিসটা 100% ক্লিয়ার হবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে এগুলো কি দেখে রাখছেন? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এগুলা কি মনে রাখবা? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের উদাহরণ। কিভাবে বুঝাবো? ওয়েট, আসো আমরা একটু পরের স্লাইডে যাই, উদাহরণ দিয়ে জিনিসগুলো ক্লিয়ার হয়ে। আসো দেখো একটু এক্সাম্পলটা খেয়াল করো। ফার্স্ট এক্সাম্পল খেয়াল করো তো, কি বলা হয়েছে? ওয়াকিং ইজ গুড ফর হেলথ। কি বলা হয়েছে? ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং। আচ্ছা ফাইন, এখানে কয়টা ভার্ব আছে তুমি আইডেন্টিফাই করতে পারবা? কয়টা ভার্ব আছে? হ্যাঁ আমি জানি তুমি আইডেন্টিফাই করতে পারবা। এখানে ওয়াকিং আছে, ইজ আছে, রাইট? ওয়াকিং আছে, ইজ আছে, দুইটা ভার্ব আছে, রাইট? তো এখান থেকে আমি ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা, এটা আমার আইডেন্টিফাই করতে হবে, তাই না? কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এটা আমার আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা খেয়াল করো, এখানে এফ বি, এখানে তোমার লেখাই আছে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। এফ বি মানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াকিং। কিভাবে? এবার আমি বুঝাই দিব, পরের দুইটা তোমরা অ্যান্সার করবা, 2-3 তোমরা অ্যান্সার করবা আর এক আমি বুঝাই দিব। খেয়াল করো, ফার্স্ট যেটা বলা হয়েছে ইজটা আমার ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়াকিং। আসলে তো একটু খেয়াল করি, এই যে ওয়াকিংটা আছে, ধরো এই যে ওয়াকিংটা আছে, এই ওয়াকিং কে দিয়ে তুমি কি বুঝতে পারতেছো যে এটা কোন টেন্সে যাবে? কারণ ওয়াকিং তোমার প্রেজেন্ট টেন্সেও বসে, ওয়াকিং তোমার পাস্ট টেন্সেও বসে। ভার্বের সাথে আইএনজি কি প্রেজেন্ট টেন্সে বসে না? ভার্বের সাথে আইএনজি কি পাস্ট টেন্সে বসে না? বসে, হ্যাঁ বসে। সো তুমি কি আইডেন্টিফাই করতে পারতেছো এই ওয়াকিং দিয়ে কোন টেন্সে পড়বে? কখনোই আইডেন্টিফাই করতে পারবে না। এবার আসো, যদি তুমি ইজের দিকে তাকাও, এবার তোমাকে আমি একটা প্রশ্ন করি, ইজটা কোন টেন্সে বসে? প্রেজেন্টে, পাস্টে নাকি ফিউচারে? তুমি আমাকে আনসার করতে পারবা। সেটা হচ্ছে ভাইয়া আমরা
প্রেজেন্ট টেন্সের ভিতরে ইজ বসে, প্রেজেন্ট টেন্সটা ইজটা প্রেজেন্ট টেন্সে বসে, সাধারণত ইজটা প্রেজেন্ট টেন্সে বসে, তাই তো বসে। তো এই যে ইজটা আছে এটা দিয়ে আমি পুরো যে সেন্টেন্সটা আছে এই পুরো সেন্টেন্সটার স্ট্রাকচারটা বা হচ্ছে এই পুরো সেন্টেন্সটার যে টেন্স এটা আইডেন্টিফাই করতে পারতেছি। সো দ্যাটস ওয়াই এই ইজটা আমার ফাইনাইট ভার্ব আর ওই ওয়াকিংটা আমার নন ফাইনাইট ভার্ব। এবার আসো তোমাকে আমি একটা হিন্ট দেই, ছোট্ট একটা হিন্ট দেই, সেটা হচ্ছে কি ভাইয়া এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে সাধারণত ইনফিনিটিভ বলা হয়, সাধারণত বলতেছি আমি, আবার বলতেছি সাধারণত, সব ক্ষেত্রে না, সাধারণত এটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। আরেকটা জিনিস আমি তোমাকে বলি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয় জিরান্ড হবে অথবা পার্টিসিপল হয়, সাধারণত হয় জিরান্ড হয় অথবা পার্টিসিপল হয়। আর এই জিনিসগুলো যদি তুমি পাও তাহলে ওইটাকে তুমি কি করবা, নন ফাইনাইট ভার্ব লাগাবা, আর কোনো চিন্তাই করা লাগবে না, আর কোনো চিন্তাই করা লাগবে না। খেয়াল করো এই যে ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি আছে আছে, হ্যাঁ এটা তোমার নন ফাইনাইট ভার্ব। সো এই যে একটু আগে পড়ায় আসছি, একটু যদি খেয়াল করো একটু আগে যে পড়ায় আসছি, জাস্ট এ মিনিট, হ্যাঁ হ্যাঁ এই যে একটু আগে যেটা পড়াইছিলাম জিরান্ড, তারপর পার্টিসিপল, তারপর হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভটা একটু আগে বললাম টু প্লাস ভার্বের বেস ফর্মকে সাধারণত ইনফিনিটিভ বলে, আর জিরান্ড আর পার্টিসিপল সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়, সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। এটা ডিটেইলস আমরা জিরান্ড পার্টিসিপল যখন পড়ব তখন সুন্দরভাবে পড়াই দিব আমি, ঠিক আছে, সুন্দরভাবে আমি পড়াই দিব। আচ্ছা ফাইন, এবার 2 আর 3 এর অ্যানসার করো দেখি, 2 আর 3 এর অ্যানসার করো দেখি, 2 3 2 3 তোমাদের অ্যানসার গুলো একটু দেখবো আমি। ও রে তোমরা তো অ্যানসার করা শুরু করে দিছো অলরেডি, এই সেরা। আমার আমি জানি আমার স্টুডেন্ট গুলো বড় বড় কোশ্চেন সলভ করে ফেলে, আর এগুলো তো তাদের কাছে কোনো ম্যাটারই করে না, এগুলো তো কোনো বিষয়ই না, এগুলো তোরা পারবি আমি জানি। সলভ কর 1 2 আর 3 সবাই অ্যানসার দেয়, সবাই সবাই 2 আর 3। এখন কথা হচ্ছে ভাইয়া 2 আর 3 এ কি জিজ্ঞাসা করছেন আমি বলি, 2 আর 3 এর এই ওয়ান্টেডটা কি ভার্ব আর এই টু হেল্পটা কি ভার্ব, এরপরে দ্য গার্ল স্টুড, এই স্টুড কি ভার্ব আর ট্রি টু অ্যাভয়েড এইটা কি ভার্ব বলো। এই যে আন্ডারলাইন করে দিচ্ছি, এই আন্ডারলাইন করা ভার্বগুলা কি ভার্ব আইডেন্টিফাই করো। হুম ওকে ফাইন, হ্যাঁ ও ওয়াও তোমরা তো সবাই অ্যানসার করতেছো, টু অ্যাভয়েড নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ রাইট, ওয়ান্টেড, হ্যাঁ গ্রেট ওয়াও, আমি তো জানি তোমরা পারবা। এই 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 কি রে কই যাস, ক্লাস রেখা কই যাস, সব পারোস, বলছি না শেষ পর্যন্ত থাকতে, সব পারিস না একদম পণ্ডিত, আমি জানি তুই পারিস, তুই ফ্রেশ হবি, তো কি হইছে ক্লাস করা যাবে না, কই যাস, একদম বাসায় আইসা পিটাবো বুঝছস, ক্লাস ছেড়ে গেলে আজকে, আজকে যদি বাসায় মানে যাওয়া লাগে তোর, কেমনে যাবো ওটা তো বুঝছি, কল দিব বাসায়, গার্জিয়ানের নাম্বার দিছিস না, ফর্মের ভিতরে গার্জিয়ানের নাম্বার দিছিস না, গার্জিয়ানের ফোন দিব যে আঙ্কেল আন্টি আপনার ছেলে মা মেয়ে ক্লাস করে না, ক্লাস থেকে জায়গা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ রাইট রাইট, টু অ্যাভয়েড ইনফিনিটিভ এটার জন্য হচ্ছে এটা, হ্যাঁ রাইট ওকে। আচ্ছা ঠিক আছে, এটা নন ফাইনাইট ভার্ব রাইট, এটা যারা নন ফাইনাইট ভার্ব অ্যানসার করছো কাদের অ্যানসার হইছে এটা জানাবা। আর এই স্টুড এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কেন ভাইয়া, কারণ এই যে স্টুড আছে এটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো এই সেন্টেন্সটা কোন টেন্সের ভিতরে পড়বে, বাট টু অ্যাভয়েড এইটুক দিয়ে তুমি কখনোই আইডেন্টিফাই করতে পারবা না যে এই টেন্সটা কোন সেন্টেন্সে, সরি এই সেন্টেন্সটা কোন টেন্সে যাবে। স্টুড এটা দেখে তুমি অবশ্যই আইডেন্টিফাই করতে পারতেছো যেটা পাস্টে যাবে, তাই তো, পাস্ট টেন্সে যাবে, এটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো। আচ্ছা আরেকটা আসো, এই ওয়ান্টেড, এই ওয়ান্টেড দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো, সো এটা তোমার ফাইনাইট ভার্ব। আর এখানে টু হেল্প এটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না যেটা আমার কোন কোন টেন্সে যাবে, যার কারণে হচ্ছে এটা আমার নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার, ইজি না, ইজি না, ইজি, এগুলো খুবই ইজি, কারণ ভাই এগুলো বেসিক জিনিস, আজকে আমি তোদেরকে এগুলো পড়াইতেছি কারণ এগুলো পড়ানো লাগতেছে, বেসিকের সমস্যা, বেসিকের সমস্যা, বেসিকের সমস্যা, এই কথা শুনতে শুনতে কান ঝালা ঝালা হয়ে গেছে, ঝালাবালা হয়ে গেছে আমার। আচ্ছা ফাইন, এবার আসো, এটার ভার্বের আরো দুইটা ভাগ আছে, মনে রাখবা ভার্বের আরো দুইটা ভাগ আছে। এখন আর দুইটা ভাগ কি দেখো এখানে লেখা আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই পার্টটা ইম্পর্টেন্ট, আমি যেটা স্টার্ট করবো এখন এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট বুঝাবো, সমস্যা নাই, এই পার্টটা ইম্পর্টেন্ট। ফার্স্ট এটা কি দেখো, কি লেখা আছে, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। মনে রাখবা মেইন ভার্বটা হচ্ছে স্বাধীন, স্বাধীন বলতে কি বোঝাচ্ছে,
এ নিজেই অর্থ প্রকাশ করতে পারে, একটা বাক্যে বসে সে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তার আর কোনো ভার্বের প্রয়োজন হয় না, তার অন্য কোনো ভার্বের সাহায্য প্রয়োজন হয় না। ধরো এখন আমি কি উদাহরণ দিতে পারি, কার উদাহরণ দিব, আর ধরো একজন হচ্ছে লোক যে অন্ধ, হ্যাঁ, তো এখানে একজন লোক অন্ধ আর তুমি হচ্ছে চোখে দেখো, তাই তো, একজন লোক অন্ধ আর তুমি হচ্ছে চোখে দেখো। সো তুমি লোকটাকে রাস্তা পার করে দিতে পারতেছো, আবার চাইলে তুমি নিজেও রাস্তা পার হইতে পারতেছো। ধরো এই একটা রোড, এই রোড দিয়ে তুমি ক্রস করবা, আর একটা অন্ধ লোক আছে সেও ক্রস করবে, একটা হচ্ছে তুমি ত দিলাম, আর একটা হচ্ছে অন্ধ লোক অ দিলাম, হ্যাঁ। সো এই অন্ধ লোকটা হচ্ছে, মনে রাখবা, এই অন্ধ লোকটা হচ্ছে তোমার এই যে পরাধীন, অর্থাৎ হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এই যে তুমি না, এটা হচ্ছে তুমি যে অর্থে চোখে দেখো, সে হচ্ছে স্বাধীন, অর্থাৎ সে হচ্ছে মেইন বা প্রিন্সিপাল ভার্ব। কেন বললাম এটা? তুমি নিজে নিজে চাইলে রাস্তা পার হইতে পারবা, আবার তাকে সাথে নিয়েও রাস্তা পার হইতে পারবা, কিন্তু এই অন্ধ কি একা একা রাস্তা পার হইতে পারবে? ইনকেস সাধারণত পারে না, তাই তো। তো সাধারণত সে রাস্তা একা একা পার হইতে পারে না, যার কারণে এই অন্ধটাকে আমি ধরলাম আমার অক্সিলারি ভার্ব, আর এই যে তুমি আছো এটাকে ধরলাম আমার মেইন ভার্ব। কারণ মেইন ভার্ব একা একা স্বাধীনভাবে বাক্য প্রকাশ করতে বা অর্থ প্রকাশ করতে পারে, তবে আমার এই অক্সিলারি ভার্বটা বা অর্থ প্রকাশ করতে পারে না, সাধারণত একা একা সেন্টেন্সে বসে অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আসেন আমরা জিনিসটা একটু ক্লিয়ার হই, খেয়াল করো এক্সাম্পলে কি বলা হয়েছে। হে এখানে এক্স লিখছি, এখানে এক্স লিখছি, তোর এক্স এর কথা বলি নাই বাবা, ঠিক আছে, তোর এক্স এর কথা বলি না। আমি আবারও বলতেছি, এক্সাম্পল, এটা ই এক্স মানে এক্সাম্পল, আগের গুলো এক্সাম্পল লিখছিলাম, এখানে জাস্ট ই এক্স লিখে দিছি, ই এক্স দ্বারা এক্সাম্পল বুঝায়। এক্স এর কথা মনে করে কান্নাকাটি লাগাই দিস না, বুঝছিস, ক্লাসের মাঝে, ঠিক আছে। আঙ্কেল আন্টি আছে পাশে, তুই কান্না করলে ভাববে যে ও ছেলে তো বা মেয়ে তো হচ্ছে মাদের ক্লাস দেখা সেই বুঝা কান্না করে দিছে, বাট আসলে তোর তো এক্স এর কথা মনে পড়ে গেছে, বুঝছস, তুই তো ওরা নিয়ে কাইন্দা দিছিস। আঙ্কেল আন্টি তার ওটা বুঝবে না, বুঝছিস না, এই কাজ করিস না। আচ্ছা ফাইন, যেটা বলতেছিলাম, চল, হ্যাঁ এক্স মানে এক্সাম্পল, আচ্ছা চল। সো যেটা বলতেছিলাম, একজন বলছে ওয়াটার টেকনিক ভাই, হ্যাঁ ভাই, অন্ধ আর তুমি, এটা আমার মাত্রই মাথায় আসলো, এটা দিয়ে টেকনিক দিলাম। আচ্ছা যাই হোক, যেটা যখন মাথায় আসবে ওটা দিয়ে তখন বুঝাই দিব, প্যারা নাই। তো চলো, যেটা বলতেছিলাম এক্সাম্পলে ছিলাম, তাই তো, এক্স, তো এক্স এ কি বলা হয়েছে আমাদের, মানে এক্সাম্পলে কি বলা হয়েছে, হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার। খেয়াল করো এই যে রাইটস, এই যে রাইটস, এটা এটা আমার, এটা আমার কি, এটা আমার মেইন ভার্ব, হি রাইটস আ লেটার। আর এখন কথা হচ্ছে এই ইজ, এখানে তাহলে ইজটা কি ভাইয়া? আপনি এই প্রিন্সিপাল ভার্বের ভিতরে, মানে স্বাধীন ভার্ব বা মেইন ভার্বের ভিতরে ইজ কেন লিখছেন? ভাই ইজ তো একটা অক্সিলারি ভার্ব। আপনি দেখি আবার এই যে বি ভার্বের ভিতরে, মানে অক্সিলারির ভিতরে ইজ লিখে রাখছেন, কাহিনী কি? মনে রাখবা, এই যে তোমার বি ভার্ব গুলো আছে, এই বি ভার্ব গুলো আছে যেগুলা, একটু গভীর মনোযোগ দিও, হ্যাঁ, ফাইজলামি করছো একটু মনোযোগ দিও, ফাইজলামি করছো বাট এখন একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি একটু জাস্ট খেয়াল করবা, এই বি ভার্ব গুলা অনেক ক্ষেত্রে, অনেকাংশে, সাধারণত অনেক ক্ষেত্রেই হচ্ছে এরা স্বাধীনভাবেও অর্থ প্রকাশ করতে পারে, আবার এরা পরাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এইটা অক্সিলারি হিসেবেও কাজ করে, এই ইজটা আবার অনেক সময় মেইন ভার্ব হিসেবেও কাজ করে। কখন কোন কোন ক্ষেত্রে এটা আমরা আরো বিস্তারিত পরে বলবো, সমস্যা নাই। আজকে যদি সব খাওয়াইতে যাই বমি করে দিবে, বুঝছো, আজকে সব যদি একসাথে এমনি ঠাইসা ঠাইসা ঢুকাই মুখের ভিতরে, সরি মুখের ভিতরে, মাথার ভিতরে, তাইলে সামনে একদম সব বের হয়ে যাবে, বুঝছো। আচ্ছা তো যাই হোক, দেখো যেটা বলতেছিলাম, খেয়াল করো, তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করো, এই ইজটা আমার স্বাধীনভাবে বাক্য প্রকাশ করতে পারে, সরি বাক্য না, অর্থ প্রকাশ করতে পারে, আর রাইটসটাও আমার স্বাধীনভাবে বাক্য প্রকাশ করতে, অর্থ প্রকাশ করতে পারে। দ্যাটস ওয়াই এটা আমার মেইন ভার্ব। ভাই এইগুলো নিয়ে আর তেমন কিছু বলার কিছু নাই, এটা বাচ্চাদের, আমি 1-2 এর ক্লাসের পোলাপেনে যদি বলি সেও বুঝবে, এখানে বোঝানোর কিছু নাই। তবে এই পার্টটা ইম্পর্টেন্ট, অক্সিলারি ভার্বের পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখা যায় অনেক স্ট্রাকচারে আমি বলি এটার পরে বি ভার্ব বসবে, বাট বি ভার্ব কি এটা জানি না, ডু ভার্ব কি এটা জানি না, তাই তো। সো এই জন্য আমার এই পার্টটা ইম্পর্টেন্ট। খেয়াল করবা, খেয়াল করো এখানে কি বলা হয়েছে, অক্সিলারি ভার্ব হচ্ছে পরাধীন, যদিও বানান ভুল আছে, তো অক্সিলারি ভার্ব হচ্ছে পরাধীন, টেন্স বা ভয়েস অনুযায়ী, টেন্স বা ভয়েস অনুযায়ী ভয়েস বুঝাতে সাহায্য করে। এখন কথা হচ্ছে টেন্স বা ভয়েস বুঝাতে সাহায্য করে, বুঝলাম না কি লিখলেন। মনে রাখবা বিভিন্ন টেন্স তোমার প্রকাশ করতে, লাইক ধরো হচ্ছে পাস্ট টেন্সের হবে নাকি হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে নাকি ফিউচার টেন্সে হবে, এগুলো বুঝাইতে সাধারণত এরা সাহায্য করে। একটা মেইন ভার্বের পরে বসে সাধারণত, একটা মেইন ভার্বের পরে বসে সাধারণত তারা কি করে, একটা সেন্টেন্স কোন টেন্সে আছে এটা বুঝাইতে সাহায্য করে, ঠিক আছে, এটা বুঝাইতে সাহায্য করে। আচ্ছা ফাইন, একটু আমরা দেখি তো কি বলা হয়েছে, আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ। আচ্ছা এখন একটা কথা বলছি না মাত্র, যে হচ্ছে মেইন ভার্বের পরে বসে, এখন কিছু বলা হয় না সেটারে নোট করবে, যে ভাই বলছে মেইন ভার্বের পর, কি বলছে, মেইন ভার্বের পর
তাইলে তো মাথায় নষ্ট। তার মানে মেইন ভার্বের পরে জীবন নিয়েও অক্সিলারি ভার্ব তাহলে মেইন ভার্বের সামনে আগে আসতেই পারবে না। ভাই বলছে এত পীর, পীর বাবা বলছে মানে এইটা ছাড়া আর কোনো কিছু হইতে পারবে না ভাই, বিষয়টা এমন না। ঠিক আছে, আমি এই জন্য আবার ক্লিয়ার করে দিই যে জাস্ট এমন না যে হচ্ছে পীর আমি বলছি এই জন্য এটাই হবে। খেয়াল করো এইখানে, এইখানে তোমার এই যে খেয়াল করো এইখানে, খেয়াল করো এই যে হ্যাভ, এ কিন্তু অলরেডি মেইন ভার্বের সামনে চলে আসছে। কিভাবে? এর মেইন ভার্বের আগে চলে আসছে, খেয়াল করো। কিন্তু তাও কিন্তু অক্সিলারি ভার্ব। আই হ্যাভ completed my assignment. I have completed my assignment. খেয়াল করো এই যে হ্যাভটা আছে এটা আমার অক্সিলারি ভার্ব, রাইট? এটা আমার অক্সিলারি ভার্ব, এটা আমার অক্সিলারি ভার্ব। তুমি যদি নরমালি চিন্তা করো I have dash, I have dash my assignment, এইভাবে দিল তোমাকে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো নাহলে বুঝবা না। খেয়াল করো এটা ধরো নাই, এই অংশটুকু নাই, আমি তোমাকে বললাম I have my assignment, I have my assignment। স্বাধীন একটা বাক্য বা অর্থ প্রকাশ করতে গেলে এটা একটু হলেও প্যাচে পড়বে, একটু হলেও ঝামেলা হবে, তাই না? বাট আমি যখন এটার সাথে মেইন ভার্বটা দিচ্ছি বা হচ্ছে এটার সাথে এর আসল ভার্বটা দিচ্ছি, তখন এই হচ্ছে একটা স্বাধীন বাক্য বা একটা রিয়েল অর্থ প্রকাশ করতেছে, রাইট? বা হচ্ছে একটা সঠিক অর্থ প্রকাশ করতেছে। এখন খেয়াল করো আই কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট, যদি আমি এটা দিতাম আই কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট, তাইলে কিন্তু একটা বাক্য কমপ্লিট হইতো, একটা সঠিক বাক্য বা স্বাধীন বাক্য হইতো না? আই হ্যাভটা যদি বাদ দিয়ে আই কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট দিতাম, হইতো কিনা? যার কারণে এ কিন্তু একটা স্বাধীন অর্থ দিচ্ছে, যার কারণে এ আমার কি হবে বলেন? মেইন ভার্ব। এটা আমার মেইন ভার্ব আর এই হ্যাভটা আমার অক্সিলারি ভার্ব। খেয়াল করো এবারে আরেকটা কথা আমি বলছিলাম যে এই যে টেন্স বা ভয়েস বোঝাতে সাহায্য করে। খেয়াল করো তো এই যে হ্যাভটা থাকার ফলে আমি এটা বুঝতে পারতেছি না কোন টেন্সে যাবে। যদি তুমি টেন্স পেরে থাকো, আমি যদিও টেন্স পড়াবো, না পারলেও কোনো প্যারা নাই, যদি তুমি টেন্স পেরে থাকো তাহলে এটুকু বুঝবা যে এই যে হ্যাভ, এই হ্যাভ দিয়ে হ্যাভ কমপ্লিটেড এটা কোন টেন্সে থাকে। আচ্ছা দেখি তো, বলো তো, হ্যাভ প্লাস V3 সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, বলো এটা অবজেক্ট, এটা কোন টেন্সের স্ট্রাকচার বলতে পারবা? যদি আমি পড়াবো সমস্যা নাই, তাও বলো এটা বলতে পারবা? কয়জন বলতে পারবো দেখি? লাল সালু উপন্যাসের মতো একজন লিখছে লাল সালু উপন্যাসের মতো। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ রাইট। কে অ্যান্সার করছে আগে? অভিমানী রাজকন্যা। তোমার তো কিসের অভিমান ভাই? হ্যাঁ অভিমানী রাজকন্যা, কিসের এত অভিমান? আচ্ছা সবার আগে অ্যান্সার করছো, বাট তোমার নামটা আমি জানি না, দেখলা? তোমার অভিমানী রাজকন্যা আমার বলতেছে। না না না, হ্যাঁ অভিমানী রাজকন্যা সবার আগে পারফেক্ট অ্যান্সার দিছে, প্রেজেন্ট পারফেক্ট। যারা যারা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার দিছো তোমরা সবাই পারফেক্ট, ঠিক আছে? তারা সবাই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, না পারলেও কোনো সমস্যা নেই, শিখাবো ভাইয়া, প্যারা নাই, চিল। আমি টেন্সও শিখাবো, টেন্সের একদম ধরে 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 শিখাবো, একদম ডিটেইলে শিখাবো, কোনো সমস্যা নাই। তারপর সিকোয়েন্স অফ টেন্সও শিখাবো, ঠিক আছে? আচ্ছা ফাইন, এবারে সব আমরা মেইন আরেকটা পার্টে ঢুকি, যেটা বলতেছিলাম যে হচ্ছে এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? খেয়াল করো প্রথম আমাদের অক্সিলারি ভার্বের ভিতরে কয়টা ভাগ আছে? কয়টা ভাগ আছে ভাইয়া? চারটা ভাগ আছে। অক্সিলারি ভার্বের চারটা ভাগ আছে, খেয়াল করো। প্রথমটা কি? বি ভার্ব। বি ভার্ব কোনগুলোকে বলে? এম, ইজ, আর, তারপরে হচ্ছে ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলোকে বলা হয় আমাদের বি ভার্ব। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া ভার্ব অনেক জায়গায় দেখি 12 প্রকার, অনেক জায়গায় দেখি 14 প্রকার, এগুলা কেমনে কি? তোর ভার্ব 14 প্রকার না 15 প্রকার না 12 প্রকার এটা তোর দরকার নাই, বুঝছস কি বলছি? তোর এটা কোনো প্রয়োজন নাই, তোর কোনো রকমের এটা দরকার নাই। তোরে প্রশ্ন করবে না বাবা, যে ইউনিভার্সিটিতে এই প্রশ্ন জীবনে করবে না, এটা প্লে বাচ্চাদের করতে পারে যে ভার্ব কত প্রকার, অক্সিলারি ভার্ব কত প্রকার, এইসব প্রশ্ন জীবনে তোমারে করবে না, ঠিক আছে? 12 প্রকার না 14 প্রকার এগুলো নিয়ে গ্রুপের ভিতরে মারামারি যেন না লাগে কোনোভাবে, ঠিক আছে? এটা মাথায় রাখার কোনো দরকার নেই যে 12 প্রকার হলে 12 প্রকার, 14 প্রকার হলে 14 প্রকার, যেই বইতে যেমন মন চায় অমনি লিখছে, আমাদের দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? আমাদের দেখার কোনো প্রয়োজন নাই এটা, কারণ এই প্রশ্ন আমাদের করবে না ইউনিভার্সিটিতে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, এরপরে হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। দেখো এগুলো না মনে রাখা ইজি। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে হচ্ছে বি, বিন, বিং, বি, বিন, বিং। এইভাবে মুখস্থ করতে হবে, আর কিছু করার নাই, এটা এইভাবেই মুখস্থ করতে হবে। আচ্ছা ফাইন, এরপরে ডু ভার্ব কোনটা? ডু রিলেটেড, ডু এর তিনটা ফর্ম। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ এর তিনটা ফর্ম। খেয়াল করো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে আসো, ডু, ডু এর তিনটা ফর্ম, ডু, ডাজ, ডিড, দেখছো খেয়াল করে? আচ্ছা এবার আসো মরাল অক্সিলারি।
মোস্ট 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 ইম্পর্টেন্ট, কারণ মডাল অক্সিলারি ভার্বগুলা বা মডাল ভার্বগুলা এটা দিয়ে একটা টোটাল ক্লাসই আছে, টোটাল একটা লেকচারই আছে এই মডাল অক্সিলারির উপরে। কারণ এখান থেকে প্রশ্ন হবে 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 মানে হবে, হইতে বাধ্য, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হইতে বাধ্য। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, এখান থেকে প্রশ্ন হইতে বাধ্য কেন, কারণ মডাল অক্সিলারি থেকে তোমার প্রশ্ন করতে বাধ্য। কি কেন, এটা আমাদের মডাল অক্সিলারি ক্লাসে আমরা বলবো। তুমি আগে মডাল অক্সিলারি গুলো শিখো, কি কি আছে, শ্যাল, শুড, উইল। আমি আজকে একটা কথা বলি, আমার ক্লাসের নোট যেন আজকে সাবমিট না হয়, আজকের ক্লাসের নোট যেন সাবমিট না হয়, সাবধান। আজকের ক্লাসের নোট সাবমিট হবে গ্রুপে। কোন গ্রুপে, আমাদের প্রবলেম সলভিং গ্রুপে। পাবলিক গ্রুপে যেন আমাদের ক্লাসের নোট সাবমিট না হয়, ঠিক আছে, আজকের ক্লাস যেন আমাদের পাবলিক গ্রুপে সাবমিট না হয়, আমাদের প্রবলেম সলভিং গ্রুপে। আমি দেখবো আজকে কয়জন নোট করছে, সবারটা দেখবো আজকে, এই জন্য আমি ওইখানে দিতে বলতেছি, ঠিক আছে, একসাথে করে সবাই দিয়ে দিবেন গ্রুপে, প্রবলেম সলভিং গ্রুপে, ঠিক আছে। আচ্ছা ফাইন, সো যেটা বলতেছিলাম, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, তারপর হচ্ছে মাস্ট, ডেয়ার, নিড, তারপর হচ্ছে ইউজ টু, অট টু। এখন এই জিনিসগুলো আমি মুখস্থ করলাম ভাইয়া, কিন্তু প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে, আমরা একটা জায়গায় একটা ভুল করি বা একটা জায়গায় একটা বুঝতে সমস্যা হয়, ভাই কখন কুট বসাবো কখন উড বসাবো, এই এই ঝামেলাটা লাগে না, কুট কখন হবে কুট কখন হবে। অ্যান্সার করতে গেলাম, ভাই আপনি তো বলছিলেন যে হচ্ছে এটা এটা থাকলে কুট অথবা উড বসে, কুট কোথায় বসে আর উড কোথায় বসে, প্যাচ লাগে, এই প্যাচও ছাড়াই দিব ভাইয়া, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওয়েট, কে যেন বলছে, একটা মিনিট, হ্যাঁ আমি একটু অ্যান্সার দিই ওকে। এস আলী, আচ্ছা আলী, আলী বলছে যে ভাইয়া এগুলো তো কি লিখছে এগুলা, ভাই এগুলা তো আগে কমপ্লিট করা হয়েছে। হ্যাঁ আমি জানি, আমি তো বলছি আজকে ক্লাসে যা পড়ানো হয়েছে বা আজকে ক্লাসে যা আছে এইটা না, তোমাদের হচ্ছে 40% স্টুডেন্ট তোমার এগুলা সম্পর্কে 100% ধারণা রাখে, বাট 60% স্টুডেন্ট ভাই আমার বেসিক সম্পর্কে জানে না, ওদেরকে আমার এই জন্য জানাইতে হইতেছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ঠিক আছে। আমি জানি তুমি যদি পারো তোমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে বলতেছি না যে তোমার এখানে বসেই থাকতে হবে, বাট তুমি ক্লাস করো, তুমি কিছু জানতে পারবে, কোনটা ইম্পর্টেন্ট, কেন লাগবে, কোথায় লাগবে, এই জন্য তুমি থাকো, ঠিক আছে। আমি বলতেছি না যে এগুলো পড়ো নাই বা এগুলো এগুলো 6-7 থেকে আমরা পড়ে আসছি, 6-7-8-9-10 আমরা এগুলো শিখে আসছি, ঠিক আছে, 10 পর্যন্ত এগুলো আমাদের শিখা শেষ হয়ে গেছে, বাট এখন আমাদের রিভাইজ করা লাগতেছে যে কোথায় কোনটা লাগতে পারে, বা আমাদের বেসিকে অনেকের প্রবলেম আছে, আমার না আমার না মানে তোমাদের অনেকের, ঠিক আছে। আচ্ছা ফাইন, তো যেটা বলতেছিলাম, দেখো তো ভাইয়া কি বলতেছিলাম আমরা, ক্যানকোডের ভিতরে ঝামেলা লাগে, আচ্ছা ওটা নিয়ে আমি পরে ক্লিয়ার করে দিতেছি। এখন আমরা মডেলটা, এইটা এই পার্টটা, মডেলের পার্টটা একদম ঠাডা মুখস্থ করা হবে। কি করব, ঠাডা মুখস্থ। ঠাডা মুখস্থ মানে বুঝো, মানে তোমার যদি আমি ঠাডা থাপ্পড় মারি তাও তুমি হচ্ছে মানে ভুলে যাবা না, মা বাবার নাম যেমন ভুলে যায় না, অমনে এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড বা মডেল অক্সিলারি যেগুলো আছে এগুলো তুমি ভুলে যাবা না, ঠিক আছে, মাথায় যেন থাকে। আচ্ছা ফাইন, তোমারে ঠাডায় থাপ্পড় দিলেও যেন ঠাডা মুখস্থ জিনিস তুমি না ভুলো, ঠিক আছে। আচ্ছা ফাইন, চলো আমরা নেক্সট পার্টে যাই, এত কথা বলার সময় নেই, আমাদের 9টা বাজে আরেকটা ক্লাস আছে, 9টা হবে, কারণ হচ্ছে এগুলো আমাদের শেষ করা লাগবে, তাই না। আচ্ছা ফাইন, আসো তো আমরা কোশ্চেন সলভ করি, দেখি একটু মনোযোগ কোথায় আছে, কতটুকু তুমি দিছো। I did the word, I did the word here, did is, here did is, and খেয়াল করো, did is এটা কি হবে, অক্সিলারি ভার্ব নাকি উইক ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব। এইবার যদি না পারো, এতক্ষণ পর্যন্ত ভার্ব পড়াইছি, কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব, এইবার যদি বলতে না পারো তাহলে তোর খবর আছে। আচ্ছা বলতো ভাইয়া, বল বাপু বল, এই ডিডটা কি হবে, I did the word, I did the word, যে আনসার ভুল করবি তার বাসায় চাপি যাবো, এর মানে অ্যান্সার দিবা না এমন না, তুমি অ্যান্সার করো, ভুল করলে আমি বুঝাই দিব, সমস্যা নেই, ঠিক আছে, তুমি অ্যান্সার করো, ভুল করলে আমি বুঝাই দিব। আচ্ছা অ্যান্সার করো, আই ডিড দ্য ওয়ার্ড হিয়ার, ডিড কি, ডিডটা কি হবে, তোমার কি অক্সিলারি ভার্ব হবে, প্যাস লাগাবা তুমি এই দুটার ভিতরে, অক্সিলারি ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব, ওই উইক ভার্ব টু ভার্ব লাগবে না, লাগবে না তোমার, এই দুটার ভিতরে অ্যান্সার করো, অক্সিলারি ভার্ব হবে নাকি প্রিন্সিপাল ভার্ব হবে, দেখি প্রিন্সিপাল হবে না অক্সিলারি হবে, তোরা কি করতেছিস বলতো। হ্যাঁ, কে যেন অ্যান্সার কইরা, কে যেন একে এ অ্যান্সার করছে, আমি নামটা পড়তে নিছি, নামটা পড়তে নিছি, ও কমেন্ট ডিলিট করে দিছে, আরে বাটপার, এই বাটপারি আমার সাথে করিস না রে। আচ্ছা আমার সাথে বাটপারি করবি, পরীক্ষার হলো ধরা গেছে বুঝছিস, তো আমার সাথে বাটপারি করিস না, এই জানি কে অ্যান্সার করে আবার ডিলিট করে দিচ্ছে আবার। আচ্ছা ওকে ওমা, আচ্ছা আচ্ছা একে এই অ্যান্সার আবার, ওমা দুয়েরও অ্যান্সার করে ফেলছে ভাই, জোস। আচ্ছা ভাই ব্যাচ 3 কেউ যদি এখানে ক্লাস করে থাকেন, আপনি প্রবলেম সলভিং গ্রুপ কোনটা কোনটা কি এটা জিজ্ঞাসা করেন, আপনাদের ক্লাস 9টা থেকে শুরু হবে, তখন বুঝাই দিব সবকিছু, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, এই আলিরে নিয়ে কেউ পড়ো না, এস আলীকে নিয়ে কেউ কেউ পড়তে হবে না, যা বলার আমি বলে দিছি তো, বুঝছেই তো, ওকে নিয়ে এত পড়ার কি হয়েছে, বাচ্চাটাকে ক্লাস করতে দাও। হ্যাঁ রাইট, আচ্ছা হ্যাঁ আমি এখানে দিলি বেশিরভাগ অ্যান্সার আসছে যে ভাইয়া এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তবে কয়েকটা অ্যান্সার আমি পাইছি যে ভাই এটা অক্সিলারি ভার্ব, কয়েকটা অ্যান্সার আমি পাইছি এরকম যে ভাই এটা অক্সিলারি ভার্ব। আচ্ছা ফাইন, খেয়াল করো এটা ভাই আমার প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ তোমরা যারা প্রিন্সিপাল ভার্ব অ্যান্সার করছো তাদেরটা কারেক্ট। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো আমি একটু আগে দেখে আসলাম অক্সিলারি ভার্বের ভিতর আছে, তাহলে এটা কিভাবে প্রিন্সিপাল ভার্ব হলো? একটা জিনিস খেয়াল করো, এই যে সেন্টেন্সটা আছে, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের ভিতরে ভার্ব কোনটা? এটাই তো, তাই না? ডিড, রাইট, এটাই তো আমার ভার্ব। কিন্তু কথা হচ্ছে তুমি একটু খেয়াল করো তো, আর কোনো ভার্ব আছে এখানে? আছে কোনো ভার্ব এখানে? না, এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই। তোমাকে যদি আমি পুরো স্ট্রাকচারও না শিখাই, জাস্ট এইটুকুও বলি যেখানে যেহেতু আর কোনো ভার্ব নাই, একটা সেন্টেন্স গঠন করতে হলে একটা প্রিন্সিপাল ভার্ব বা একটা মেইন ভার্ব অবশ্যই লাগে। তাহলে তুমি এতটুকু যদি মাথায় রাখতে পারো, তাহলেও তুমি এটা বুঝবা যে এটা আমার অক্সিলারি ভার্ব না, এটা আমার প্রিন্সিপাল ভার্ব। এই টাইপের কোশ্চেন আসলেও আসতে পারে যদি ইন কেস দিয়ে দেয়, কারণ এটা একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। আমার মনে আছে এটা আমি যখন উঠাইতেছিলাম, এটা কোনো একটা সাস্টে অর সামথিং কোথাও একটা আসছিল, আমি দেখছিলাম সাস্ট অর কোথায়, আমার মনে নাই ঠিক এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটা আসতে দেখছি, মানে এটা একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, এটা এটুকু আমার মনে আছে, ঠিক আছে? সো এই টাইপের কোশ্চেন দিলেও দিতে পারে, সো মাথায় রাখবেন এটা। হ্যাঁ আচ্ছা, এরপর কোশ্চেন 2 দেখো, which one is used both as auxiliary and principal verb? আচ্ছা এই লাইনের অর্থ বুঝিস তো? লাইনের অর্থ বুঝিস? অনেকে আছে ভাই লাইনের অর্থই বুঝি না। আপনি কি পড়াইতেছেন? আপনি পড়াইতেছেন আমার এখানে, আমি লাইনের অর্থই জানি না। শোনো আমি তোমাকে একটা কথা মনোযোগ দিয়ে বলি, মনোযোগ দিয়ে শোনো একটু, কাইন্ডলি একটা মিনিট একটু মনোযোগ দাও। হ্যাঁ সেটা হচ্ছে কি, এই যে যেগুলো পড়তেছো না, তুমি পড়ো, যত যা করো সব বই খাতা ছিঁড়া ফেলো, বাট তুমি যদি, আবারও বলতেছি, তুমি যদি মেমোরাইজিং আইটেম না পড়ো, তাহলে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবা না, তোমার চান্স হবে না। আমি যদি আরেকটু ভালোভাবে বলি, তোর জীবনেও চান্স হইব না তুই যদি কি বলে মেমোরাইজিং আইটেম বিরোচন পার্ট না পড়িস, বুঝছিস? তোরে এই দুনিয়াতে কেউ চান্স পাইতে পারবে না, ঠিক আছে? আল্লাহ ছাড়া, স্বয়ং আল্লাহ ছাড়া এই দুনিয়াতে তোরে কেউ চান্স পাইতে পারবে না, তুই যদি মেমোরাইজিং আইটেম আর হচ্ছে বিরোচন পার্ট না পড়িস। তুই একটা সেন্টেন্স বুঝবি না পয়রা কি বলছে এখানে, উল্টাপাল্টা দাগা দিয়ে আসবি, ভাই আমি তো সেই পরীক্ষা দিয়ে আসছি, আমি ফার্স্ট ভাই, তুই ঘোড়ার ডিম, বুঝছস? এটা পড়তে হবে প্রত্যেকটা, বলতেছি তোরা মেমোরাইজিং আইটেম পড়োস না। আমি পরীক্ষার ইয়া দেখছি, অ্যান্সার দেখছি, বেশিরভাগই মেমোরাইজিং আইটেমে ঝামেলা। কেন? বিরোচন পার্টের অ্যান্সার ভুল করে রাখে দিচ্ছে, সিনোনিম অ্যান্টোনিম পারিস না, ওয়াই? এগুলো পড়তে হবে তো ভাই, এগুলো ছাড়া কেমনে, কি দিয়া মানে কি দিয়ে পরীক্ষা চান্স পাইতে চাইছিস? এত সোজা সবকিছু পৃথিবীতে, এত সবকিছু, এটা কঠিন ভাই, এটা পড়তে ভালো লাগে না, এটা পড়তে ইচ্ছা করে না, এই জন্যই তো এখান থেকে প্রশ্ন করে। আর এটা যারা পড়ে তারাই তো চান্স পাবে। পর এই পার্টটা দয়া করে একটু একটু দয়া করে এই পার্টটা পড়, মানে এত ইজি সবকিছু, ইজি না, এত পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, যেটা বলতেছিলাম চলো, সো আমরা যেটা বলতেছিলাম, আচ্ছা এটার অ্যান্সার করছো? এটার অ্যান্সার করছো? কি অ্যান্সার করছো দেখি? মনে থাকে না ভাই, মনে না থাকলে আমি যে টেকনিক বলছি ওই টেকনিক ফলো করবা, 7 দিনের টেকনিক, 6 দিন পড়বা, 7 নাম্বার দিন রিভাইজ, প্রতিদিন একবার আধা ঘন্টা করে রিভাইজ দিবা, আগের দিনের পড়া প্রতিদিন একবার, মেমোরাইজিং আধা ঘন্টা করে চোখ বুলাবা। রিভাইজ মানে এটা না যে পড়তে হবে, জাস্ট চোখ বুলাইতে হবে, ভুলে গেলে ওটাকে উপরে চোখ বুলাই যাও, সমস্যা নাই। একটা মিনিট আমাকে একটু পানি খেতে দাও, ঠিক আছে? হ্যাঁ এই দুইয়ের অ্যান্সার কি? কে যেন সি অ্যান্সার করছে, আচ্ছা কে কি অ্যান্সার করতেছে দেখি, দুইয়ের অ্যান্সার কি হবে দেখি, দুইয়ের অ্যান্সারটা করো তো। হ্যাঁ মুস্তাকিম বিল্লাহ, ঠিক বলছো। আচ্ছা হ্যাঁ, শেখ নাহিদ হাসান, নাহিদ হাসান বিশাল একটা ডি অ্যান্সার করছে দেখছি, নাহিদ। আচ্ছা তোমাকে কি ওই যে কে যেন আমার ক্লাস একটা বলছিল যে হচ্ছে এই অ্যান্সার করার কারণে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে সামথিং কিছু একটা, এরকম তোমাকে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে সামথিং কিছু একটা দিব নাকি? হ্যাঁ এটার অ্যান্সার ডি হবে, যেটা প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব দুইটা হিসেবে ইউজ হয়, যেটা আমি আগে দেখা আসছি, জাস্ট টেস্ট করলাম তোদেরকে, ঠিক আছে? আচ্ছা চল পরেরটাই যাই, আসো। এত সাবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম, ভার্বের আরো কোয়ালিটি আছে শিখাবো আমি, তবে একটু অবজেক্টটা চেনা লাগবে, পরে যেটা পড়াবো এটা ইম্পর্টেন্ট, এই জন্য আগে আমার অবজেক্ট চিনতে হবে, কারণ আমি এরপরে যা পড়াবো ওটার জন্য অবজেক্ট আগে চিনা জরুরি, ঠিক আছে? আচ্ছা ফাইন, আসো অবজেক্টে কি বলা হয়েছে একটু দেখবো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, বাক্যে অবজেক্ট ধরো, কাইন্ড অফ ইয়ার মতো লাগলো, ওই যে
রাতুল ভাইয়ের মতো লাগলো? রাতুল ভাই এমনি পড়ায় না, এটা ধরো ওইটা করো, প্রশ্ন করো, এটা ধরো, এইরকম টাইপের পড়ায় না? ভাইয়া ভালো পড়ায় তাই না? ভাইয়া সুন্দর, আমিও জানি ভাইয়ার ক্লাস আমি নিজেও দেখছি, ভাইয়া অনেক সুন্দর পড়ায়। তো ভাইয়ার মতো কাইন্ড অফ মিলে গেছে তাই না, যে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, বাক্যে অবজেক্ট ধরো, তাই তো? ভাইয়া মনে হয় সমাস পড়ানোর সময় না কারক পড়ানোর সময় এরকমটা কিছু পড়াইছিল আই গেস। তো যাই হোক, এনিওয়েজ ভাইয়াকে আমি একটু কপি করলাম, সরি রাতুল ভাইয়া। সো এনিওয়েজ, যেটা বলতেছিলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায়, এটা জাস্ট আমি রাতুল ভাইকে কপি করার জন্য লিখছি, বাট এটা হচ্ছে মেইন এরকম। অবজেক্টটা চেনার সিস্টেমটা হচ্ছে কি বা কাকে দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করো, কি বা কাকে দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করো, তাহলে তুমি যে অ্যান্সারটা পাবা বা যে উত্তরটা পাবা সেটা হচ্ছে তোমার অবজেক্ট। কিভাবে আসলে একটু উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার হই। দেখো এখানে, ও রে, আচ্ছা, নওশিন নওশিন গেভ মি আ লাভ লেটার। এখন কথা হচ্ছে, খেয়াল করো, এই যে লাভ লেটারটা আছে, আ লাভ লেটার, আমি ভার্বকে প্রশ্ন করলাম, হ্যাঁ, এই যে গেভ, কি দিছে, ভাবকে আমি আস্ক করলাম যে কি দিছে বা কাকে দিছে, ঠিক আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, আমি আনসার কি পাবো? কাকে দিছে। ভার্বকে আমি কি দ্বারা প্রশ্ন করব? কাকে, তাই না? ভার্বকে আমি প্রশ্ন করব কি? কাকে দিয়ে। আচ্ছা, প্রশ্ন করলাম যে কি দিছে, গেভ মি, তাই তো? কি দিল বা কাকে দিল? আমাকে দিছে, তাই তো? আমাকে দিছে। নওশিন গেভ মি, কাকে দিছে? আমাকে না? এই যে মিটা আছে এটা আমার অবজেক্ট, এই যে মিটা আছে এটা আমার অবজেক্ট, এই মিটা আমার অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, কারক পড়ানোর সময়, হ্যাঁ, কারক পড়ানোর সময়, রাইট। সো এইটা আমার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি যে উত্তরটা পাবো, ভার্বকে। আবারও বলতেছি, ভার্বকে, ভার্বকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাবো সেটাই হচ্ছে আমার সেটাই হচ্ছে আমার অবজেক্ট। একটু পরেই লাগবে আমার, কেন লাগবে আমি দেখাচ্ছি। এবার আসো, অবজেক্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ভাই অবজেক্টের আবার ভাগ? হ্যাঁ, অবজেক্টেরও ভাগ আছে, বুঝি না, এখন সব পড়াবো। খেয়াল করো, অবজেক্ট এতদিন খালি শিক্ষা আসছে, অবজেক্ট অবজেক্ট অবজেক্ট। অবজেক্টেরও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? একটা ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। এখন হচ্ছে ভাইয়া ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট কি? খেয়াল করো, একটা হচ্ছে বস্তুবাচক, একটা হচ্ছে ব্যক্তিবাচক। মনে রাখবা এখানে একটু উল্টা, একটু ঘুরে যাবে। একটু উল্টা বলতে কেমনে বুঝাবো ভাই? ডিরেক্ট বলতে তো সাধারণত ব্যক্তিদেরকে বোঝানো হয় না, ডিরেক্ট বলতে ব্যক্তিদের বোঝানো হয় না, অবজেক্ট সাধারণত বস্তু হয়। আমি কি ঠিক বলছি? মোটেও না, ভুল বলছি। খেয়াল করো, এই যে ডিরেক্ট অবজেক্ট যেটা, এটা হচ্ছে বস্তুবাচক হবে, মানে এক অবজেক্টটা সাধারণত বস্তুবাচক হবে, এটা আমাদের ডিরেক্ট অবজেক্ট। এখন এখানে আমি কি বুঝাবো ধরে, এই যে এটুকুই বুঝাতে পারি, ভার্বকে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবা, ভার্বকে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করবা। এখানে জাস্ট কে লেখা আছে, কি না কে, সরি কে না, আরে আমি ভুলভাল বলতেছি। এখানে কি হবে, হ্যাঁ, এখানে কি হবে, এই যে এখানে কি হবে লেখা আছে ভুল, আমি ভুলভাল বলতেছি না, সরি। এখানে কি হবে, ভার্বকে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো, কি দ্বারা, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবে, ঠিক আছে? কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবে, সেটাই কি আমার ভাইয়া বলো তো? সেটাই হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ হচ্ছে ব্যক্তিবাচক। কে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এবার তোমাকে আমার একটা প্রশ্ন করি, দেখো তো, এখানে খেয়াল করো, এই যে মি আছে, হ্যাঁ, এখানে মি আছে, ধরো আরেকটা জিনিস দেখলাম, রাকিব গেভ মি, এই যে মি আছে, মি 500 টাকা, এই মি এখানে বলতে পারবা যে এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট, বলো তো? এইখানে এই যে এই মি এটা ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট, ভাই বলো তো? স্লাইডে ভুল টাইপ কেন হইছে, এবার বুঝলাম, ওয়াও ওয়াও এক্সাম্পল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত ভুল ধরা লাগবে না, এত কিছু বোঝা লাগবে না, বেশি না বুঝা অ্যান্সার কর, ঠিক আছে? ওকে, জোরে কি এই, হ্যাঁ, ঠিক আছে, হুম, রাইট। একটু ভুল আসতেছে একজনের, কয়েকজনের অ্যান্সার একটু ভুল দেখতেছি। আচ্ছা ভাইয়া, এই মিটা না ইনডিরেক্ট অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট না। কেন? কেন খেয়াল করো, তুমি যখন এই যে এইটাকে অ্যান্সার করবা, যে হচ্ছে এটাকে যখন আস্ক করবা কে দ্বারা যদি প্রশ্ন করো, কে করছে, কে দ্বারা প্রশ্ন করো, এই যে মি, এই যে মি জিনিসটা আছে, এটা কি বস্তু? না, এটা একটা ব্যক্তি। মি, আমি, এই তুই বস্তু, নর্মালি তুই বস্তু, এটা আমাকে বল। তুই যদি জড় পদার্থ, তো এমন হয় না,
আম্মু আব্বু যা বলে বলুক, আন্টি বা আন্টি আঙ্কেল আশেপাশে থাকে, তারাও শুনলে জিনিসটা ভালোভাবে রিলেট করতে পারবে। ওটা হচ্ছে যে মা বাবা যা বলতেছে বলুক, ভাই যা মতো এর মতো চিল্লাইতে থাকুক, এর মতো বলতে থাকুক, আমার কোনো কিছু গায়ে লাগতেছে না, আমার কাজ আমি করতেছি, আমি একটা জড় বস্তু। আর তুমি যদি এমন টাইপের জড়বস্তু হও তাইলে ভাই তুমি ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তাইলে ভাই তুমি ডিরেক্ট অবজেক্ট। আদারওয়াইজ এই মি ভাই আমি ভাই বস্তু বস্তু না, আমি হচ্ছে একজন ব্যক্তি, দ্যাটস ওয়াই আমি ইনডিরেক্ট অবজেক্ট। আমি তোমার মতো ভাই ডিরেক্ট অবজেক্ট না, ঠিক আছে? বুঝতে পারছো? তোমারে গালি দিলে তোমার গায়ে লাগে না, বাট আমার গায়ে লাগে প্রচুর, ঠিক আছে? আমি ব্যক্তি, আমি তোমার মতো বস্তু না। সো তুমি যদি বস্তু না হয়ে থাকো বা ব্যক্তি হয়ে থাকো তাহলে তুমি অবভিয়াসলি ইনডিরেক্ট অবজেক্ট। তুমি যদি ব্যক্তি হয়ে থাকো, এই মিটা যদি ব্যক্তি, সেক্ষেত্রে এটা আমার ইনডিরেক্ট অবজেক্ট, এটা আমার ইনডিরেক্ট অবজেক্ট। এবার আসো, এখানে আমরা আরো কয়েকটা জিনিস শিখবো। অবজেক্টের ভিতরে ভাই এত ভাগ, হ্যাঁ অবজেক্টের ভিতরে এত ভাগ, খেয়াল করো। এবার ডাবল অবজেক্ট বসানোর একটা নিয়ম আমরা দেখবো। ডাবল অবজেক্ট কিভাবে বসে? ডাবল অবজেক্ট সাধারণত সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টটা বসবে, এরপর আমার ইনডিরেক্ট অবজেক্টটা বসবে, তারপর হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট বসবে। কি বললাম? সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট বসে, তারপরে হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্টটা বসে সাধারণত। এই যে নরমালি আমরা হচ্ছে এটার ক্ষেত্রে খেয়াল করি, এই যে মি আছে, তারপরে 500 টাকা আছে, মি আছে, লাভ লেটার আছে, তাই না? প্রথমে আমাদের কি বসে? ইনডিরেক্ট অবজেক্টটা বসে, তারপরে আমাদের ডিরেক্ট অবজেক্ট বসে। তবে এখন প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাইয়া আপনি নাহলে এটা বুঝলাম বললেন, কিন্তু যদি আমি এই ডিরেক্ট অবজেক্টটাকে আগে বসাইতে চাই বা এই ইনডিরেক্ট অবজেক্টটাকে পরে নিয়ে যেতে চাই, তাইলে আমি কি করব? তোমার জায়গায় আমি থাকলে আমি প্রশ্নটা করতাম, দেখি প্রশ্নটা করছে কিনা, দাঁড়া তো। আমি ব্যক্তি হয়েও বস্তু, হ্যাঁ আমি জানি তোরা কয়েকটা বস্তু আছিস আমার এখানে ব্যক্তি হয়েও, এই জন্যই আমি কথা বলছি। আম্মু আব্বুর ঝগড়া লাগে টপিক ঘুরে আমার দিকে চলে আসে। আচ্ছা, এটা কমন জিনিস, আম্মু আব্বুর ঝগড়া লাগলে টপিক ঘুরে তোমার উপরে আসবে, স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ রাইট। একটা অবজেক্ট তো সবসময় ডিরেক্ট হবে, কি হবে কোনটা? একটা অবজেক্ট থাকলে ডিরেক্ট হবে সবসময়। আচ্ছা এটা আমি বুঝাইতেছি, আসেন সমস্যা নেই। কি বলছেন আমি বুঝি নাই যদি আপনার কথা। আসেন আমি আমি যেটা কোশ্চেন করছি এটা বলেন। হ্যাঁ রাইট, একজন অ্যান্সার করতে ভাইয়া 2 দিতে হবে। কে অ্যান্সার করতে? এমডি সাফওয়ান, রাইট সাফওয়ান, রাইট। এখানে একটা 2 দিতে হয়, খেয়াল করো। যদি এই প্রশ্নটা তোমার মনে এসে থাকে যে ভাইয়া যে এইখানে এই যে ইনডিরেক্ট অবজেক্টটা, এটাকে যদি আমি পরে নিতে চাই, এখানে যদি আমি ইনডিরেক্ট অবজেক্টটাকে পরে নিতে চাই, তাহলে আমি কি করব? মনে রাখবা, যদি তুমি ইনডিরেক্ট অবজেক্টটাকে পরে নিতে চাও তাহলে ওই স্ট্রাকচারটা এমন হইতে হবে, তোমার সাবজেক্ট থাকা লাগবে, এরপরে তোমার সাবজেক্ট থাকা লাগবে, এরপর তোমার ভার্ব আসা লাগবে, সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, এরপরে তুমি তুমি কি বলছো? ডিরেক্ট অবজেক্টটাকে আগে আনবা, তাই তো? তো তুমি ডিরেক্ট অবজেক্ট আনলা, ডিরেক্ট অবজেক্ট ও বি জেড লিখলাম অবজেক্ট, তারপরে হচ্ছে এরপরে প্লাস তোমার একটা 2 দেওয়া লাগবে, তারপরে তোমার ইনডিরেক্ট অবজেক্টটাকে বসানো লাগবে, ইনডিরেক্ট অবজেক্টটাকে বসানো লাগবে, ঠিক আছে? সো তোমার কি করতে হবে? আগে একটা 2 আনতে হবে, এটুকুই তোমার কাজ, ঠিক আছে? আচ্ছা ফাইন, চলো এবার আমরা একটু ব্যতিক্রমটা দেখি। কি ব্যতিক্রম আছে? ব্যতিক্রমটা হচ্ছে তোমার সাবজেক্ট থাকতে পারে, সাবজেক্টের পর ব্যতিক্রম হচ্ছে 3টা ওয়ার্ডের জন্য। ব্যতিক্রম হচ্ছে যে 3টা ওয়ার্ডের জন্য। কোন কোন 3টা ওয়ার্ডের জন্য? আমি একটা কথা বলবো এখন, শুনবি? আচ্ছা একটু পরে বলি, দাঁড়া। সেটা হচ্ছে এই যে প্রেজেন্ট, তারপরে হচ্ছে ইন্টারেস্ট, আর হচ্ছে প্রোভাইড। প্রোভাইড, তারপরে হচ্ছে প্রেজেন্ট ইন্টারেস্ট, এই যে কয়টা আছে, এই 3টার জন্য, এই 3টা ওয়ার্ডের জন্য একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে? আমরা পরে আসছি কি, ইনডিরেক্ট অবজেক্ট আগে বসবে, তারপর তারপরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বসবে, বাট এখানে একটু ভিন্নতা আছে। সেটা কি? মাঝখানে একটা উইথ দিতে হবে। যদি তোমার এই তিনটা জিনিস থাকে, ঠিক আছে, এই 3টা জিনিস থাকলে তোমার মাঝখানে নিয়ে দিতে হবে। এবার একটা কথা বলবো, আচ্ছা একটু আবারও একটু পরেই বলি, খেয়াল করো। এক্সাম্পলে কি আছে? হি প্রোভাইড আসছে, প্রোভাইড, খেয়াল করো সাবজেক্ট আসছে, এরপর প্রোভাইড আসছে। এই যে আমার সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে হি, তারপরে হচ্ছে এই যে আমার প্রেজেন্ট ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রোভাইড, এই প্রোভাইডার, এই যে প্রোভাইড আসছে, এরপরে এই যে আমার অবজেক্ট আসছে, রাইট? মি, এটা আমার কি ইনডিরেক্ট অবজেক্ট। কেন? এটা আমার সরি তোদের বস্তু বলতে বলতে এটা আমি বস্তু বলতেছি, এটা আমার ব্যক্তি, এটাকে আমি কে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাই, তারপর আমার উত্তর আসছে। তারপর হচ্ছে ফুড ডিউরিং মাই ক্রাইসিস, এই যে ফুড, এখানে আমার হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? এখন একটা কথা বলি, বুঝানো তো শেষ, এখন এই জিনিসটা বলি। এই যা বললাম, এটার কোনো জায়গা থেকে তোদেরকে ইউনিভার্সিটিতে প্রশ্ন করবে না। কি বলছি বুঝছো? তোমাদেরকে এটার কোথাও থেকে ইউনিভার্সিটিতে প্রশ্ন করবে না। যা পড়াইছি এতক্ষণ পর্যন্ত যা তোমার বেসিক বোঝানোর জন্য পড়াইছি, ঠিক আছে? এই যে এত কিছু বললাম, অবজেক্টের ডিরেক্ট কোনটা, ইনডিরেক্ট কোনটা, কি স্ট্রাকচার, এটা কিচ্ছু কাজে লাগবে না, এটা কিচ্ছু প্রশ্ন আসে না, ঠিক আছে? জাস্ট আমি দেখাইলাম যে ভাই তোমার বেসিকটা যে ক্লিয়ার হয়েছে কিনা, এই জন্য তোমাকে যাতে কেউ আটকাইতে না পারে। আচ্ছা ফাইন, এগুলা জাস্ট অবজেক্ট চিনাইলাম আমি, ঠিক আছে? এই অবজেক্ট তুমি এই পর্যন্ত চিনলেই যথেষ্ট।
এই যে এই পর্যন্ত, এইটুক চিনলেই যথেষ্ট। এইটুকুর বাইরে, এইটুকুর বাইরে এইগুলা কোনো দরকার নেই, এগুলা কিচ্ছু আসবে না, কোনো কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা আমি কাইটা দিছি মানে নোট টোট আবার কাইটা দিস না বাবা, ঠিক আছে। আচ্ছা ফাইন, চল আমরা নেক্সট পার্টে যাই। ওকে সেন্টিকায়া বলা পাই লিখছে ভাইয়া, সেন্টিকায়া লাভ নাই, কারণ যেটা বলছি ওইটাই, সেন্টিকায়া কোনো লাভ নাই, যা বলছি ওইটাই, এতক্ষণ পর্যন্ত যা বলছি নিচের অংশ কিচ্ছু আসবে না। আচ্ছা ফাইন, বাট জেনে রাখা ভালো, ঠিক আছে, একটু জানাই রাখলাম আর কি, যেহেতু তোমার সময় আছে একটু জানাই দিলাম। আসো এবারে হ্যাঁ এই যে এবার আমরা মেইন পার্টে, যেটা বোঝানোর জন্য মেইনলি তোমাকে এতক্ষণ অবজেক্ট পড়াইছে, আমরা ভার্ব পড়তেছিলাম না, ভার্ব পড়তেছিলাম না, ভার্বের আরো কয়েকটা ভার্ব আছে, ভাগ আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। এরপরে আমরা লিঙ্কিং ভার্ব শিখবো, লাস্টে যে পার্টটা শিখবো লিঙ্কিং ভার্ব, ওটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, ওইখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম, আসো খেয়াল করো ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট থাকবে, যেই ভার্বটার পরে অবজেক্ট থাকবে, ঠিক আছে। খেয়াল করো হি বট আ পেন। এখন প্রশ্ন হইতে পারে না ভাই একটা ইয়ার পরে ভার্বের পরে তো অবজেক্ট থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কেন অবজেক্ট ছাড়া কমপ্লিমেন্ট থাকতে পারে না? এখন এখন প্রশ্ন আসবে যে ভাইয়া তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা কি? অবজেক্ট ছাড়া কমপ্লিমেন্ট বসতে পারে, কমপ্লিমেন্ট জিনিসটা কি? আমি কমপ্লিমেন্টও তোমাকে বলাবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ফাইন, যেটা বলতেছিলাম আসো আর ইন্ট্রানজিটিভ ভার্ব কি? ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে নো। নো মানে কি? নো মিন্স অবজেক্ট থাকবে না, অবজেক্ট আমি লিখা দিই, পরে তোমরা নোই লিখা রাখবি, ঠিক আছে। অবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে না। কি বলছি? ইন্ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকবে না, আর ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে। কিভাবে? এক্সাম্পলটা একটু খেয়াল করলে বুঝবা। হি গোজ দেয়ার, এখানে অবজেক্ট কই? আছে অবজেক্ট? কই অবজেক্ট? দেয়ার কি অবজেক্ট তোর? গো এটা ভার্ব বললাম, বুঝলাম, এটা সাবজেক্ট আমি বুঝলাম। এ দেয়ার কি অবজেক্ট? এ দেয়ার অবজেক্ট? নো, নেভার, নেভার। কি দ্বারা প্রশ্ন করো? অ্যান্সার পাও? হয় কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাও? না, তুমি কোনোভাবে এটার অ্যান্সার পাইতেছো না, তাই না? এইটা তোমার কোনোভাবেই অবজেক্ট না। সো এইটা আমার ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, এটা আমার ইনট্রানজিটিভ ভার্ব। এইখানে এই বটটা আমার ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ট্রানজিটিভ সাধারণত লাগে না, জাস্ট একটু বুঝাই রাখলাম, কারণ কোনো কোনো ক্ষেত্রে তোমাকে কয়েকটা রুলসের ভিতরে বা তুমি যখন প্র্যাকটিস করতে যাবে ওখানে বলবে যে ট্রানজিটিভ ভার্ব হয়, ইনট্রানজিটিভ ভার্ব হয়, কিন্তু ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ কি এটা তুমি যদি না জানো তাহলে আলটিমেটলি তুমি বুঝবাই না যে মানে বলতাছি কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা শর্টকাট দেখো কি বলা হচ্ছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে ট্রানজিটিভ ভার্ব, না পেলে ইনট্রানজিটিভ ভার্ব। একই কথা, একই জিনিস, যা শর্টকাট লেখা আছে এখানে, আর কিছুই না, ঠিক আছে। বুঝছো ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ জিনিসটা কি? যদি তোমার অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ, আর হচ্ছে যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে সেটা আমার ট্রানজিটিভ, ঠিক আছে। আচ্ছা এখানে আর বোঝানোর মতো কিছু নেই আমারই। ওকে আসো এরপরটা যাই। হ্যাঁ আচ্ছা তো যেটা বলতেছিলাম, আসো এরপর আমরা কমপ্লিমেন্ট শিখবো। একটু আগে বলছিলাম না কমপ্লিমেন্টের কথা, একটু আগে কমপ্লিমেন্টের কথা বলছিলাম না, এখন আমরা কমপ্লিমেন্ট একটু শিখবো। দেখো কমপ্লিমেন্ট কি বলা হয়েছে? একই সত্তাকে বোঝায়। কমপ্লিমেন্ট মানে ভাই কি বললেন? একই সত্তাকে বোঝায়, হ্যাঁ এটা কি? আচ্ছা আসলে তোমাকে একটু ডিটেইলসে বুঝাই, এখানে ডিটেইলস লেখা নেই, স্লাইডের ডিটেইলস লেখা থাকলে আমি এখানে কি করতে আসছি, ঠিক আছে। আচ্ছা দেখো একই সত্তা বোঝায় বলতে কি বোঝাচ্ছি একটু খেয়াল করবা। যখন আমার সাকিব, দাঁড়াও তোমাদের সাকিব ভাই কল দিছে। হ্যাঁ সাকিব, আচ্ছা আচ্ছা এক মিনিট। সাকিব হুম আচ্ছা তোমাদের কই ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা যেটা বলতেছিলাম, আসো এবার কমপ্লিমেন্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাই না? একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া বাপু, হ্যাঁ নাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে ঝামেলা লাগাই দিবা, হ্যাঁ একটু দয়া করে এই পার্টটুকু আমি যা বলবো ফাইজলামি বাদ দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ একটু মনোযোগ দিও। অনেক তো ফাইজলামি করলাম, অনেক সুন্দর করে বুঝাইলাম, ফাইজলামি টাইজলামি করে, এবার একটু একটু গভীর মনোযোগ দিও, নাহলে এই পার্টটা ঝামেলা লাগাই দিবা, ঠিক আছে। আমি কিন্তু বুঝি তোমরা কোথায় ঝামেলা লাগাইতে পারো। আচ্ছা আসো একটু খেয়াল করো, হ্যাঁ একটু দেখো এখানে বলা হয়েছে, খেয়াল করলে দেখবা এখানে কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে I am a teacher, right? I am a teacher. একটু ভাঙা বুঝাই তোমাকে। I am a teacher. ঠিক আছে? টি লিখলাম, ভাই সবটা লেখার দরকার নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে I am a teacher, আছে না? পরে আবার তোরা ঝামেলা লিখবি। আচ্ছা, I am a teacher. এখন খেয়াল করো, এই যে টিচার, এই যে টিচার, এই টিচারটা কে? এই টিচারটা কে? সাবজেক্ট নিজে, তাই তো? সাবজেক্ট নিজেই টিচার, তাই না? অন্য কেউ তো টিচার না। টিচার কি অন্য কেউ? অন্য কেউ কিন্তু টিচার না। মনে রাখবা
এই যে ভার্বের পর আই এম আর টিচার, এই যে এই এম, এই যে এই এম, এটা আমার ভার্ব, এটুকু তুমি জানো তাই তো, এটা আমার ভার্ব। ভার্বের পরে আমার যে অবজেক্টটা তুমি যেটাকে ভাবতেছো সেটা কমপ্লিমেন্ট কখন তুমি জানো, যখন এই যে এই পার্টটা বা হচ্ছে পরের অংশটা আর সাবজেক্টটা একই ব্যক্তি, যে টিচার সেই আমি, যে আমি সেই টিচার, তাই তো, এমন না, যে যে টিচার সেই আমি, তাই তো, যে টিচার সেই আমি, তাই তো। সো আই অ্যাম এ টিচার যখন একই মানুষকে বোঝাবে বা সাবজেক্টকে ইন্ডিকেট করবে তখন সেটা আমার কমপ্লিমেন্ট, অর্থাৎ একই সত্তা বোঝায়। ঠিক আছে, তুমি একটু ভেঙে লিখে নিও, এই কথা দিয়ে তুমি পরে মনে রাখতে পারবে না একই সত্তা বোঝায় মানে কি, এটা বুঝতে বুঝতে পারবে না, যা বলছি এটা একটু তুমি তোমার খাতায় নোট করো। ঠিক আছে, লাগলে পজ করে পিছনে টেনে নিয়ে তারপরে আবার দেখা তারপরে এটা লিখে নিও পরে পরে ক্লাস শেষে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এই যে যেমন আরেকটা উদাহরণ দেই, সুন্দর একটা উদাহরণ, তুই একটা ভণ্ড। ঠিক আছে, এই যে কে, এই যে তুই ধর, ইউ, ইউ আর ইউ, রাইট। আচ্ছা, ভকেট, তুই একটা ভকেট, রাইট, বা তুই একটা ভণ্ড। এমন কথা হচ্ছে এই যে এই তুই যে ভণ্ড সেই তুই, রাইট। সো এই ভণ্ডটা কি কমপ্লিমেন্ট, আমি তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছি যে তুমি একটা ভণ্ড। ঠিক আছে, সবাই না, আমি জানি এখানে আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, সো সবাই না, বাট যে নিজে বুঝতেছিস তো কে কে ভণ্ড, বুঝছিস না, এই যে যারা মেমোরাইজিং আইটেম পড়িস না, বিরোজন পড়িস না, এক্সামে খারাপ করিস তারা। ঠিক আছে, আচ্ছা তুই একটা ভণ্ড, যে ভণ্ড, যে ভণ্ড সেই কে, এই যে তুই, মানে তুই ভণ্ড। ঠিক আছে, এই ভণ্ডটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে তোমার জন্য কমপ্লিমেন্ট। মানুষ ভালো মানুষকে ভালো কমপ্লিমেন্ট দেয়, ইউ আর সো সুইট বাট ইউ আর সো বিউটিফুল, বাট এখানে তুই একটা ভণ্ড। ঠিক আছে, আজকে ওকে ফাইন, চল এরপরে যাই। এরপরে আমরা যেটা বলতেছিলাম অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, এখন অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি এই পার্টটা দেখি। ও রে, চুল টুল কাটে চলে আসছে তোমাদের সাকিব ভাই। আচ্ছা তো দেখো, আমি শেষ করবো, তাড়াতাড়ি শেষ করবো, যেহেতু সাকিব ভাই চলে আসছে। অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, খেয়াল করো, সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন সত্তাকে যখন বুঝাবে, যখন দুইটা ভিন্ন সত্তাকে বুঝাবে তখন সেটা আমার অবজেক্ট, আর এতক্ষণ যেটা বললাম সেটা আমার হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, সেটা আমার কি ছিল, কমপ্লিমেন্ট। আশা করি এখানে আর তেমন দেখানোর কিছু নাই। আই ইট রাইস, জাস্ট একটু এখানে খেয়াল করো তো, একটু খেয়াল করো, আই ইট রাইস, এখানে রাইসটা কি তুমি, আই ইট রাইস, এখানে রাইস কি তুমি না, একটু আগে ভণ্ড তুমি ছিলা, বাট রাইসটা তো তুমি না, তাই না। তো দুইটা যখন আলাদা জিনিসকে ইন্ডিকেট করতেছে তখন এটা অবভিয়াসলি আমার অবজেক্ট হবে, তখন ওইটা আমার কোনোভাবে কমপ্লিমেন্ট হবে না। ঠিক আছে, ওইটা আমার কোনোভাবে কমপ্লিমেন্ট হবে না। অনেকে একটা জিনিস খেয়াল করছি যে বলে যে ওই মেয়েটা বা ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতেছে, এই তুমি ওই ছেলের বা ওই মেয়ের ইনবক্সে গিয়ে কমপ্লিমেন্ট কেন দিলা, বাট ওরে যে তুমি ধরো এই কমপ্লিমেন্ট মানে কি বলতো, বলতে পারবে, পারবে, বাট আমার স্টুডেন্ট যারা তোমার মাত্র ক্লাস করছো তোমরা পারবা, তাই তো। সো যদি কেউ কারো ইনবক্সে যায় বা হচ্ছে কেউ কারো কমেন্ট বক্সে যে কমপ্লিমেন্ট দেয় তাকে বা বলে এরকম কমপ্লিমেন্ট কেন দিছো, তোমার তাকে যে ধরবা যে কমপ্লিমেন্ট মানে কি বলো তো, পারো, না পারলে তাহলে আর বলতে আসবা না। আচ্ছা ফাইন, চলো আসো এরপরে যাই। একটু ভিন্ন আছে বা একটু ভিন্ন ধরনের আছে, সেটা কি রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে আসে। এখন ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন কি, আমি তো আপনি তো প্রোনাউন পড়েন নাই, হ্যাঁ আমি প্রোনাউন পড়াইছি, যারা তোমরা আগে ক্লাস করছো তাদেরকে আমি প্রোনাউন পড়াইছি, যদিও নতুন ব্যাচে পড়াবো, এই ক্লাসটা যদিও নতুন ব্যাচের জন্য ছিল, বাট এই যে বেশি নাচতে চান আপনাদের এই জন্য দিলাম। আসেন, তো যারা আপনারা রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানেন তাদেরকে একটু বলি, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে এই যে এতক্ষণ যা বললাম এটা একটু ভিন্নতা আসবে। সেটা কিভাবে, খেয়াল করো, হি কিল হিমসেলফ, হি কিল হিমসেলফ, এখানে এসে এখন তুমি যদি এই হিমসেলফকে এসে যদি এই হিমসেলফকে এসে যদি বলো যে ভাইয়া এখানে কি এটা অবজেক্ট আকারে দিব নাকি আকারে দিব, কি বলে এটাকে হচ্ছে কমপ্লিমেন্ট আকারে দিব, তাইলে ঝামেলায় পড়ে যাবা এখানে। আচ্ছা দাঁড়াও, তোমাদের থেকে একটু অ্যান্সার নেই, এই হিমসেলফটাকে তুমি কি দেখাবা দেখে, অ্যান্সার করো তো দেখে, এতক্ষণ তো বুঝাইলাম আর এখানে বলেও দিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে একটু ভিন্ন হবে, তাহলে তুমি বলো তো হিমসেলফটা কি হবে দেখে, দেখে বলেন হিমসেলফ কি হবে, বলেন 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 বলেন। একে ডি, কিসের একে অ্যান্সার করতেছিস, ও আচ্ছা এটার অ্যান্সার করতেছিস, আচ্ছা আচ্ছা দুই কই, ও আচ্ছা দুইটা কোশ্চেন দিয়ে রাখছি, এটা প্রিভিয়াস এর কোশ্চেন মনে হয়, হ্যাঁ এটা প্রিভিয়াস এর কোশ্চেন একটা। এক দুই না, এটা অ্যান্সার করেন দেখি। আস্তে আস্তে এক একটা চোখ মুখ দিয়ে পানি পড়ে যেতেছে, পড়ায় মনোযোগ দে, চোখ মুখ দিয়ে পানি না ফেলে এগুলো পড়া মনোযোগ দে, ঠিক আছে। আচ্ছা একে না ভাইয়া, এটা অ্যান্সার করছি, এটার অ্যান্সার জিজ্ঞাসা করছি, পোলাপেন যে একের অ্যান্সার করতেছে, একে ডি কমপ্লিমেন্ট। আচ্ছা হ্যাঁ দেখছি, সবাই নাম দেখতেছি। আচ্ছা কে দিছে সবাই আগে একে ডি, দেখি তো শুরুটা করছে কে, ওরে ধরবো এখন, আল্লাহ রে এতগুলো অ্যান্সার বুঝিতে পাবো না আমি। কমপ্লিমেন্ট ভন্ড, এ তুই ভন্ড বানান ঠিক কর আগে, বন্ড না ভন্ড।
হ্যাঁ অবজেক্ট হবে, রাইট। আপনারা যারা অবজেক্ট আনসার করতেছেন তাদের আনসারটা কারেক্ট। এইটা এইটা কোনোভাবে কিন্তু কমপ্লিমেন্ট না, কারণ এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো? হিমসেলফ, হারসেলফ, ইউরসেলফস, রাইট? এগুলো আমাদের কি? এগুলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন না। সো এইটা দেখো একেই বুঝাইছে, হিকেই বুঝাইছে, তাও এটা আমার কমপ্লিমেন্ট না, এটা আমার অবজেক্ট। কেন? কারণ আমি একটু আগে বলছি যে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলায় একটু ব্যতিক্রম হয়, কারণ তখন হচ্ছে আমার কি বসাইতে হয়, এই যে এখানে যে থাকবে সে আমার অবজেক্ট হবে, এখানে যে থাকবে সে তখন আমার অবজেক্ট হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই আমার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় না, সে আমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সে আমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা ফাইন, এবার 2 নাম আপনি দেখি 1 এ 2 এ অ্যানসার করে ফেলছো, যদিও তোমরা 1 এ 2 এ অ্যানসার করে ফেলছো আমি জানি। হ্যাঁ, সো 1 এ অ্যানসার করছো তোমরা ডি। 1 এ কি বলছে দেখো তো, শেক্সপিয়ার ইজ আ প্লেরাইট। প্লেরাইট মানে বুঝো? প্লেরাইট মানে জানো? প্লেরাইট মানে কি বলতো? প্লেরাইট মানে কি বলতো? প্লেরাইট মানে কি লেখা নিয়ে খেলা করে এমন কিছু? এমন কিছু না, এমন কিছু না। প্লেরাইট মানে হচ্ছে নাট্যকর। অনেকে বলতে পারে যে লেখা নিয়ে যারা খেলা করে, না রে বাবা, নাট্যকর প্লেরাইট মানে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তো যেটা বলতেছিলাম, শেক্সপিয়ারকে চিনো? চিনার কথা, যদি শেক্সপিয়ার বই পড়ে থাকো এতদিন পর্যন্ত, না পড়লেও পড়ো, চিনার কথা ভাই। তো শেক্সপিয়ার ইজ আ প্লেরাইট, এটার অ্যান্সার কি হবে? এই যে এখানে মিললি ছিল, প্রশ্নটা পুরো আসে নাই যদিও, এইখানে পুরোটা ছিল আ প্লেরাইট, এটা কি হবে? খেয়াল করো, এই যে যে প্লে রাইট সেই কিন্তু হচ্ছে শেক্সপিয়ার, তাই না? যে প্লে রাইট সেই হচ্ছে আমার শেক্সপিয়ার। সো দ্যাটস ওয়াই এটা আমার একটা কমপ্লিমেন্ট, দ্যাটস ওয়াই এটা একটা আমার কমপ্লিমেন্ট। ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন, পড়াশোনা না করলে ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস এডমিশন, বুঝছো? পড়াশোনা না করলে ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস অ্যাডমিশন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে দেখি? 2 এর অ্যান্সার করছেন? হ্যাঁ রাইট। আমি কি কমপ্লিমেন্ট করে দিচ্ছি, দেখে কমপ্লিমেন্ট আনসার করতেছো? আচ্ছা ফাইন, ভাইয়া এসে বসে আছে, আমি ভাইয়ার ক্লাসের টাইম খাইতেছি। আচ্ছা চলো তাড়াতাড়ি যাই। এবার আমরা এই যে এখন আগেরটা, এক মিনিট এই লিঙ্কিং ভার পড়ানোর আগে আরেকটা জিনিস দেখাই। এইখানে আসো, খেয়াল করো, চল এই যে ইট ইজ ডিফিকাল্ট, এই যে ডিফিকাল্ট, এখানে তোমাকে আস্ক করছে যে ভাইয়া ডিফিকাল্ট জিনিসটা কি? এখানে তোমাকে আস্ক করছে ইট ইজ ডিফিকাল্ট, এই ডিফিকাল্ট জিনিসটা কি? এইটা বোঝানোর জন্য বা এই ইজটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্যই পরের ভার্বটা লাগবে, কারণ এখানে ইজ একটা লিঙ্কিং ভার্ব। আমি তোমাকে এই লিঙ্কিং ভার্ব দিয়ে এখন কিছু কথা বলবো, কিন্তু লিঙ্কিং ভার্ব দিয়ে কথা বলবো, তুমি তো লিঙ্কিং ভার্ব চিনো না, লিঙ্কিং ভার্ব কি এটাও তো চেনো না, তাই না? তো আগে তোমাকে একটু লিঙ্কিং ভার্ব বলা চিনে, এই জন্য আমি পরের পার্টটা দিয়েছিলাম। লাল লাল লেখা কি দেখা যায়? হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। দেখো লিঙ্কিং ভার্ব, যে ভার্বের পরের অংশ সেন্টেন্সের কমপ্লিমেন্ট হয়। লিঙ্কিং ভার্ব কি? যে ভার্বের পরের অংশ, সেন্টেন্সের কমপ্লিমেন্ট হয়, যে ভার্বের পরের অংশ সেন্টেন্সের কমপ্লিমেন্ট হয়, ওগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। খেয়াল করো তো, এই যে ইজ, ইট ইজ, এই যে ইজ, এটার পরের যে অংশটা, এটা আমাদের কি? এটা আমাদের কি বলেন তো? কমপ্লিমেন্ট। এটা আমাদের পরের অংশ কমপ্লিমেন্ট। কিভাবে আমি বুঝবো? যদি এই কোশ্চেনটা আসতো আমার ইজের পরে যে অংশটুকু আমার দিবে ওইটা আমার কমপ্লিমেন্ট। আপনার কিচ্ছু ভাবা লাগবে না, ইজের পরে যে অংশটুকু ডিফিকাল্ট এটা আমার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। আপনার যতগুলা এই যে লিঙ্কিং ভার্ব আছে, প্রত্যেকটার পর যদি কোনো অবজেক্ট আসে বা কোনো ওয়ার্ড আসে, সেটা হচ্ছে সাধারণত আমাদের কমপ্লিমেন্ট হয়, সেটা অবজেক্ট হয় না, সাধারণত কমপ্লিমেন্ট হয়। এখন তো হচ্ছে লিঙ্কিং ভার্ব কোনগুলা, এটা কিন্তু সামনে লাগবে, এখন যেটা পরে দিচ্ছি এটা সামনে লাগবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কোনগুলা এটা মুখস্থ করতে হবে, এটা ঠাটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? সেটা কি? অ্যাপিয়ার, গো, তারপর হচ্ছে রিমাইন্ড, তারপর সাউন্ড, তারপর হচ্ছে বি বলতে বি ভার্ব গুলা কি কি? am, is, are, was, were, তারপর হচ্ছে get, তারপর হচ্ছে এই যেগুলো আছে, আরে তো পড়াও লাগবে না। আচ্ছা স্টে, বিকাম, কিপ, দেখতে পাইতেছো না? ফিল, লুক, স্মেল, এই জিনিসগুলো আমার বিভার। সাকিব ভাইয়া সুন্দরভাবে সেজে টেজে আইসা বসে আছে, আর সাকিব ভাই চুল টুল কাইটা একদম সাজুগুজু করে বসে আছে, সাকিব ভাইরা বসা করে রাখছি, এটা কোনো কথা? আচ্ছা যেটা বলতেছিলাম, কই আমরা, হ্যাঁ এই যে যেটা বলতেছিলাম আমরা, কই গেল? হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। এখানে খেয়াল করো, আমি তোমাকে আস্ক করলাম এই টেস্ট কি বা টেস্ট কি, তুমি কিভাবে অ্যান্সার করবা? কোনো কিছু ভাবার দরকার নেই বাবা, তোমাকে আমি টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, এটা মুখস্থ করে আসছি, তুই এটা ডিরেক্ট অ্যান্সার করে দে, এটা লিঙ্কিং ভার্ব, শেষ। এবার আসো, মাই younger brother has become a lawyer, হ্যাঁ এখানে ভুল আছে, এটা লয়ার হবে না, এখানে লয়ার জিজ্ঞাসা হবে না, এই যে এখানে হবে, এটা লয়ার হবে না রে, এইটা বিকাম, এই বিকামটা কি হবে এটা জিজ্ঞাসা করছে, বলো তো এটা বিকামটা কি হবে? বিকামের অ্যান্সার কি হবে? এ
বি সি কোনটা হবে দেখি বলো, এ বি সি কোনটা হবে অ্যান্সার বলো। দুইয়ের অ্যান্সার করো, দুইয়ের অ্যান্সার দেখবো সবার আগে কে করতে পারে, দুইয়ের অ্যান্সার সবার আগে কে করতে পারে, দুইয়ের অ্যান্সার সবার আগে কে করতে পারে দেখবো। ফাস্ট ফাস্ট ফাস্ট। একে এ, একে এ, হ্যাঁ একে এ লিঙ্কিং ভার্ব, একে শেষ, একের পালা শেষ, এবার দুই। দুয়ে যার নামটা সবার আগে আসবে তার নামটাই বলবো, দেখি কে কে সেই ভাগ্যবান ব্যক্তি। আরে সবটি এখনো একের অ্যান্সার করতেছে নাকি আমার কাছে পরে আসতেছে অ্যান্সার কোনটা? আমার কাছেই মনে একটু পরে আসতেছে, সব সমস্যা নাই, প্যারা নেই। দুয়ের অ্যান্সার করেন দেখি। রাইট। দুয়ের অ্যান্সার সবার আগে দিচ্ছে হচ্ছে জাকিয়া তাব, হ্যাঁ জাকিয়া সাথী। আমি অনেকে নাম মাঝে মাঝে ভুল করি, এই জন্য পুরো নাম পড়ি না, হ্যাঁ সরি। ওই টুসি না কি জানি একটা সামথিং কে আছে, আর আমি টিস্যু বলে ফেলছি, সো ওইগুলা জন্য আমি নাম পুরোটা পড়তে পারি না, সো একটু একটু পড়বো। দুয়ে ফার্স্ট অ্যান্সার করছে সাথী, তারপরে হচ্ছে ইভা, ইভা হ্যাঁ, এরপরে সাদিয়া, আচ্ছা ওকে, মুস্তাকিম বিল্লাহ, ওকে ওকে আচ্ছা, তারিন, ওকে তারপর নাতিয়া, আচ্ছা ভুল না বলে নাতিয়াই বলছি, আচ্ছা ঠিক আছে। জাকিয়া, মরিয়ম, না 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 সরি মনির আক্তার। ভাইয়া আপনি তো আমি তো লিখবার সময় দিব, আচ্ছা লিখে লিখবার সময় দিয়ে, আচ্ছা সমস্যা নেই, আপনি ক্লাসে পর নোট করে নিন, স্ক্রিনশট নিয়ে নোট করে নিন, তাহলেই হইলো। 2 নাম্বার লিঙ্কিং ভার্ব। ওরে রে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বুঝছেন, খাবারে খাবারের ঘ্রাণ শুনে ক্ষুধা পেয়ে গেছে, আমি এখন খাইতে যাবো, আপনাদেরকে রাখে শেষ মনে হয় নাকি? ও আরো আছে, আচ্ছা এটা কি? ও আচ্ছা আরো বেসিক পড়াবো, আচ্ছা আর 5 মিনিট পড়াই, হ্যাঁ আর 5 মিনিট থাকেন, আর 5 মিনিট পরে, আর বেশি পড়াবো না, 5 মিনিট পরে। আচ্ছা দেখেন এবার আমরা যেটা পড়াচ্ছিলাম, দেখো এবার আমরা যেটা পড়াচ্ছিলাম, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, অনেকেই প্রশ্ন করে ভাইয়া এস বাই এস কখন বসাইতে হয়, এস বাই এস কোন ভার্বের সাথে বসাইতে হয়, কখন এস বাই এস বসাবো, ভার্বের সাথে কখন এস বাই এস হয়, এইটাই পারি না, এইটাই বুঝি না। দেখেন এটা কি বোঝাইছে মেইনলি, যখন কখন আমরা এস বাই এস বসাবো, মনে রাখবা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলোর ক্ষেত্রে সাধারণত, বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা জানো? জানো জানা আছে? এই যে হি, শি, ইট, এগুলো হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, তখন সাধারণত ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। কিন্তু এই ধারণা তোমার যখন আমি সামনে আরো পড়াবো তখন চেঞ্জ হয়ে যাবে, কারণ সব ক্ষেত্রে তুমি বসাইতে পারবা না এস বাই এস, ঠিক আছে? সব ক্ষেত্রে তুমি এস বাই এস বসাইতে পারবা না, কারণ ওটা পরে চেঞ্জ হয়ে যাবে। বাট আপাতত এটা বেসিকটা শিখো। বেসিক হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি, হি, শি, ইট, এগুলো যদি থাকে তাহলে আমার এস বাই এস যোগ করতে হয়। ভার্বের শেষে যদি ও ডাবল এস, এস এইচ, তারপরে হচ্ছে সি এইচ, এক্স বা হচ্ছে জেড এগুলো থাকে, এগুলো থাকলে কি যোগ করতে হবে? ইএস, অন্যথায় বাকি সবগুলোর ক্ষেত্রে এসই যোগ করা লাগে, ঠিক আছে? ইস এস বাই এস না, কখন এস বসাবা আর কখন ইএস বসাবা। ইএস বসাবা সাধারণত, এই ভাই বাচ্চা পোলাপানের পড়া ধরে পড়াইতেছি এখন আমি, ঠিক আছে? তো ও ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, অথবা যদি জেড থাকে তাহলে তোমার ইএস বসাইতে, বাকি অন্যান্য ক্ষেত্রে এস বসাইতে হয়, ঠিক আছে? এখানে আর তেমন কিছু বলবো না। এরপরে আচ্ছা এবার এই যে যেটা বলতেছিলাম, কুড আর উডের ব্যবহার একটু মনোযোগ দিয়ে শুনো ভাইয়া প্লিজ, এই পার্টটা মনোযোগ দিয়ে শুনো, মানে একদম আওলায় যাবে, একদম আওলায় যাবে, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, কুড কখন ব্যবহৃত হয়? কুড সাধারণত ক্ষমতা, ক্ষমতা, সম্ভাবনা বা অতীত বোঝায়, অতীতকে বোঝায় কুড, ঠিক আছে? কুডটা হচ্ছে কি ক্যানের, ক্যানের ফর্ম, রাইট? ক্যানের অতীত রূপ বা ক্যানের পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। কি বোঝাবে? সাধারণত কোনো সেন্টেন্স দ্বারা যদি ক্ষমতা বা সম্ভাবনা বা অতীতকে বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আমার কুড বসাইতে হয়। আরেকটা কি, উড কখন বসাবো আমরা? উড হচ্ছে অতীতকালের ইচ্ছা, অতীতকালের যে কোনো একটা ইচ্ছা। কি অতীতকালের ইচ্ছা বলে থামছি দেখে কি অতীতকাল মনে পড়ে গেছে? ভালো হবি না তুই বলতো আমার একটু, কিন্তু তুই জীবনে ভালো হবি না, পড়ালেখা করতে এসে অতীতকাল মনে পড়ে যায় মানে কি? পড়ালেখা করতে মন চায় না? হ্যাঁ পড়ার সময় এগুলো কি অতীতকাল মনে পড়ে গেছে? অতীত বলছি আর অতীতকাল মনে পড়েছে, পাস্ট টেন্স ভাই, পাস্ট, পাস্ট টেন্স, ঠিক আছে? পাস্ট ফর্ম, অতীত, এই অতীত সেই অতীত না, প্লিজ পড়াশোনা কর দয়া করে। এই এই ওটা বসতো, পড়াশোনার সময় কি এমনি শুয়ে মুয়ে এমনি চেয়ে এমনি 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 এগুলো কি? সোজা পড়া যায় না? সোজা মাথা টান করে পড়া যায় না? এদিকে তাকা বেটা। আচ্ছা আয় যেটা বলতেছিলাম, উড অতীতকালের ইচ্ছা বা অভ্যাস বা হচ্ছে তোমার কোন রকমের কাল্পনিক পরিস্থিতি বোঝাতে বা অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়, অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়। কে জানি একদিন আমাকে একটা প্রশ্ন করছিল যে
কি যেন প্রশ্নটা ছিল আমি ভুলে গেছি। উড ইউ প্লিজ টেক কাপ অফ টি সামথিং এমন ছিল যে ভাইয়া উড ইউ, এখানে ভাইয়া কিভাবে ইয়াটা হইলো, অনুরোধ কিভাবে বুঝলো, উড ইউ না সামথিং কি ছিল না, ভুলে গেছি অ্যাকচুয়ালি, আমার অ্যাকচুয়ালি মনে নেই। তো যাই হোক, আমি মনে পড়লো এটা বুঝাবো না। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো উড উড কখন ব্যবহৃত হবে? অতীতকালের ইচ্ছা, অভ্যাস বা কাল্পনিক কোনো কিছু, কাল্পনিক কোনো পরিস্থিতি বোঝাতে বা অনুরোধ বোঝাতে তোমার অবশ্যই অতীতকালের বোঝাতে কি বসাবা? উড। আর হচ্ছে কুড কখন বসাবা? এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছি। উদাহরণ দেওয়া লাগবে, যদি উদাহরণ দেওয়া লাগে বলো, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যদিও উদাহরণ আছে কিনা আমি জানি না, বাট আমি লিখে দিব হাতে, সমস্যা নেই। যদি না থাকে আমি হাতে লিখে দিব, সমস্যা নেই। টেবিলে বসে আছি। আচ্ছা, শেষ আমাদের। যদি হ্যাঁ, আমাদের এই ফার্স্ট পার্ট আজকে আমাদের এখানে শেষ করব। আর যদি তোমার এটার কোনো উদাহরণ লাগে বা তোমার যদি উদাহরণ দিতে পারো, আচ্ছা তোমরা উডের কয়েকটা উদাহরণ দাও তো, আর উডের কয়েকটা উদাহরণ দাও, তারপর আমরা শেষ করবো। আর কথা হচ্ছে ভাই, একদম বাচ্চা পোলাপানের পড়াইছে আজকে, একদম ছোট মানুষ, এই যে পিচ্ছি পিচ্ছি গাদা বাচ্চা 6-7 এর, ওগুলো পারবো। এগুলা বুঝছিস কিনা এটা আমাকে একটু ক্লিয়ার করিস, হ্যাঁ? বুঝছো কিনা? যদি কি আমার ফার্স্ট ক্লাস আজকে করে থাকো, তুমি ক্লাস বুঝছো কিনা বা আজকে যে যে জিনিসগুলো বলছি এগুলো মাথায় ঢুকছে কিনা, এটা ভাইয়াকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আর সুন্দর ঘ্রাণ বাড়িয়েছে, ধন্যবাদ নওশিন আপুকে, সুন্দর রান্না করতেছেন আপনি মনে হয়। আচ্ছা, টেবিল না চেয়ার? ও সরি, হ্যাঁ চেয়ার ভাই। একটা জিনিস বাচ্চারা জিজ্ঞাসা করছে, এটা কি আপনি করছেন? না, দেখাচ্ছি। না না না, আমি দেখাচ্ছি, ওয়েট। কোথায় যেন লিখছিলাম রে, বলতো? এই যে, এই যে এটা। এখন জিকে ক্লাস করবো, হ্যাঁ এখন জিকে ক্লাস করবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন জিকে ক্লাস করবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি অ্যান্সার মানে কুড বা উডের অ্যান্সার করতে পারেন তো করেন, না পারলে আমি পরের ক্লাসে বুঝিয়ে দিব। আজকে আমাদের বেসিক ক্লাসের ফার্স্ট পার্ট ছিল। আপনি ক্লিয়ার কিনা, বুঝছেন কিনা, ভালো লাগছে কিনা, এটা ভাইয়াকে জানাবেন যে ভাই আমি এই পার্ট বুঝি নাই, আপনার কথা আমি বুঝি না, আপনি বেশি কথা এখন, আপনার কথা আমার মাথায় ঢোকে না, উপর দিয়ে যায়, যদি এমন কিছু হয় সেটাও বলেন। আর আপনি যদি ভালো ক্লাস লেগে থাকে, আপনি বুঝছেন কিনা, কোন পার্টে সমস্যা ছিল, এটা যদি জানানো থাকে, আপনাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনি 1 মিনিটের ভিতরে জানাবেন, এরপর আমার জিকে ক্লাস শুরু করতে হবে। ভাইয়া সাকিব ভাইয়া এসে 10 মিনিটের মতো বসে আছে, না 15 মিনিট হয়ে গেছে। না পড়ানো পড়ানো, হ্যাঁ আচ্ছা ও আচ্ছা, হ্যাঁ আপনি ভালো ক্লাস নেন, আপনি সামনে ওদের ইংলিশ ক্লাস তো নেবেন, আমি না থাকলে ইনশাল্লাহ। তোমাদের আপু ক্লাস নেবে তোমাদের ইনশাল্লাহ, এই সামনে ইংরেজি ক্লাস কিছু কিছু আপু কন্টিনিউ করবে। আপু ভালো ক্লাস পড়ায়, ভালো পড়ায় ইনশাল্লাহ তোমাদেরকে। না ফোকা কেন দিবা? আচ্ছা আছে এক্সাম্পল দেওয়ার কারণে আপু খুশি হয়ে অনেক টেস্টি টেস্টি রান্না করতেছে ভাইয়ার জন্য। স্মেল বের হচ্ছে এখানে, স্মেল আপনি বাসে পাইতেছেন নাকি? বলো তো কি রান্না করতেছে? তোমাদের আপু প্রশ্ন করতে কি রান্না করতেছে বলো। পাস্ট নেই, আছে সব নেক্সট। হ্যাঁ নেক্সটই যেন থাকে, পাস্ট যেন না থাকে। বাই দ্য ওয়ে, তোমার যদি যাওয়ার ইচ্ছা থেকে চলে যেতে পারো, ক্লাসে কোনো কিছু না বুঝতে আস্ক করতে পারো। আর যদি ক্লাস ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে, কেমন লাগছে, ক্লাস ক্লিয়ার হইছো কিনা, এটাও ভাইয়াকে জানাও, ঠিক আছে? কাউসার আহমেদ ভাইয়া, আপনার বুঝানো অনেক ভালো, কিন্তু আমি নিজেই কম বুঝি, তাই আপনি নিজে কম বুঝেন। নিজে আজকের ক্লাস যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই, আজকে একদম বেসিক পড়াইছি। যদি ক্লাস না বুঝেন, ক্লাস টাইনা টাইনা বারবার বারবার করে দেখবেন, ঠিক আছে? বারবার বারবার করে দেখবেন। আমি ভালো বুঝাইলে তো লাভ নাই, আপনার তো পুরো ক্লিয়ারলি মাথায় নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ আপনাকে ওই যে আপু বলছে প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ বিরতি দিব, 5 মিনিট বিরতি দিব, তারপরে হচ্ছে ভাইয়া ক্লাস নেবে, ঠিক আছে? একজন লিখছে মা দিবে এর ক্লাস চাই না, নসীন আপুর ক্লাস চাই। আচ্ছা আপু ক্লাস করাবে, সমস্যা নেই। হ্যাঁ আমার পছন্দ হবে কেন, আমার তার ভালো লাগে না, ঠিক আছে? দেখতে, হ্যাঁ দেখতে দেখতে আমার পছন্দ হইতেছে না। আচ্ছা সমস্যা নেই, আমি কিন্তু আজ এটা গল্প করতেছি ভাই, তবে এখন চলে যেতে চাইলে চলে যেতে পারো, কারণ একটু পরে জিকে ক্লাস আছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, টাটা। কি করলা ভাজি রান্না করতেছে? আরে না রে, করলা ভাজি রান্না করতেছে না, মুরগি রান্না করতেছে, বইলেই দিলাম যা। না আপু গরুও রান্নতেছে না। আচ্ছা
মুরগির মাংস আর খিচুড়ি কেন? বৃষ্টি হইতেছে নাকি গরমের মধ্যে মুরগির মাংস আর খিচুড়ি? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। করলা দিয়ে মুরগি। তোমার আবু বলছে তোমার করলা দিয়ে মুরগি খাওয়াবে। হ্যাঁ, আমি বলে দিছি এখন আবু মুরগি রাঁধতেছে। কি মুরগি? থাক, একজন এক্সাম্পল চাইছে মনে হয়, দেখি ওদের একটা একটা এক্সাম্পল দিব। কে যেন বলছে যে ভাইয়া একটা এক্সাম্পল দিবেন আপনাকে একটা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই যেহেতু চাইছো যাওয়ার আগে। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা এক্সাম্পল, আসলে যেহেতু তোমরা কেউ অ্যান্সার করো না, আমি একটা এক্সাম্পলটা দিয়ে যাই একটা। হ্যাঁ, নাহলে তোমার মনে ভিতরে আফসোস থাকবে, এ হে ভাই এক্সাম্পলটা দিয়ে গেলে মনে হয় আমি পায়রা লাইতাম, যাতে পায়রা ফেলেন আমি একটা এক্সাম্পল দিয়েই যাই, ঠিক আছে? কোনটা দিব? কুটের? আচ্ছা, কুটের একটা এক্সাম্পল দেই। বলেন তো কি চিন্তা চাইছেন? উটকুটের না? আচ্ছা আচ্ছা কুট দিয়ে দিই। হ্যাঁ, কি দেওয়া যায় বলো তো, কি দেওয়া যায়? কি জানতে? আহা, কল আসতেছে এবার। কে কল দিচ্ছে এত ক্লাসের মধ্যে? কি দিব বলো? আই কুড রান ভেরি ফাস্ট, এরকম কিছু সামথিং। আচ্ছা, কল আসতেছে বারবার, সরি। হ্যাঁ, I could run very fast when I could run very, এটা কিন্তু একসাথে। হ্যাঁ, এটা একসাথে, এর পরের অংশ। I could run very fast when I was young, ঠিক আছে? I could run very fast when I was young, এটা হচ্ছে তোমার একটা উদাহরণ দিলাম কুডের। দেখো খেয়াল করো, এই যে ক্ষমতা, তোমার সক্ষমতা বুঝেছে, প্রিভিয়াস অতীতের একটা সক্ষমতা যখন বুঝেছে বা ক্ষমতা বুঝাবে তখন তোমার কুড হয়, ঠিক আছে? এই কুডের একটা অ্যান্সার বা হচ্ছে উদাহরণ তোমাকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি ক্লিয়ার আপনার। থাকেন, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।